হ্যালো বন্ধুরা, আমি বর্ষা। আমাদের বর্ষা ডায়েরি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের চ্যানেলের গল্প নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আপনারা কারা আর কেনই বা আমাকে বেঁধে রেখেছেন? সবটাই জানতে পারবেন মিস মো। তার আগে এখানে একটা সাইন করে দেন। আমি আমি কেন সাইন করব? কে আপনারা? আমাকে ছেড়ে দিন প্লিজ। আমার বাবা খুব অসুস্থ, ঔষধ কিনে বাসায় যেতে হবে। প্লিজ আমাকে ছেড়ে দিন। দেখুন মিস, আপনি যদি সাইন না করে এভাবে তর্ক করতে থাকেন, সরি টু সে, তাহলে আপনি আর আপনার বাবার কাছে ফিরে যেতে পারবেন না। তাই ভালোই ভালোই বলছি, সাইনটা করে দেন। মেয়েটা এভাবে কথা শুনবে না। ফোনটা বের কর। ফোন বের করার কথা শুনেই মৌয়ের কলিজায় পানি যেন শুকিয়ে গেল। এটা ভেবে লোকগুলো ওর সাথে কি করবে। হঠাৎ করেই একটা লোক ফোনের একটা ভিডিও চালিয়ে দিয়ে মৌয়ের মুখের সামনে ধরল। মৌ যেন আকাশ থেকে পড়ল ভিডিওটা দেখে। কিছু লোক মৌয়ের বাবার রুমের জানালার কাছে দাঁড়িয়ে গান তাক করে আসে মৌয়ের বাবার দিকে। মৌ ভয়ে আর কিছু না বলে পেপারটায় কি লেখা আছে সেটা না দেখেই সাইন করে দিল। প্লিজ এখন আমাকে ছেড়ে দিন। আপনারা যা বলেছেন আমি তাই করেছি। এখন প্লিজ আমাকে ছেড়ে দিন। হ্যালো স্যার, ম্যাম পেপারসে সাইন করে দিয়েছে। আপনাদের স্যারকে আর কেনই বা আমাকে এখানে আটকে রেখেছে? কি অপরাধ করেছি আমি? আপনি কি করছেন তা স্যার আপনাকে বলবে, আমি নয়। কে উনি? আড়ালে থেকে কেন আমাকে কষ্ট দিচ্ছে? ওয়াই? আড়াল থেকে নয় মিস মমিতা জাহান মৌ, এবার থেকে সামনে থেকে তোমাকে তিলে তিলে কষ্ট দিব। না পারবে মরতে আর না পারবে বাঁচতে। মৌ হঠাৎ করে চমকে ওঠে লোকটির গলা শুনে। মৌয়ের কাছে লোকটির কণ্ঠ চেনা চেনা লাগছে। সামনে অন্ধকার থাকার কথা বলা লোকটিকে স্পষ্ট দেখা যাচ্ছে না বলে মৌ চিৎকার করে বলে ওঠে। কি চান আপনি? কেন আমাকে নিয়ে খেলছেন? কি অপরাধ করেছি আমি? কেন আমাকে এখানে বেঁধে রেখেছেন? কি চাই আপনার আমার কাছে? মৌয়ের কথা বলা শেষ হতেই সজোরে কেউ একজন মৌয়ের গালে থাপ্পড় মারে। থাপ্পড় খেয়ে মৌয়ের গালটা আগুনের মতো জ্বলছে। তাও মৌ উপেক্ষা করে সামনে তাকিয়ে দেখে মৌয়ের বস আগুন চৌধুরী, যার বিয়ে হলো মৌ। স্যার, আপনি আপনি আমাকে কিডন্যাপ করেছেন? কেন? এতে কোনো সন্দেহ আছে তোমার? কেন স্যার? কেন? আমি কি অপরাধ করেছি যে আমাকে শাস্তি দিচ্ছেন? আগুন মৌয়ের কথার উত্তর না দিয়ে হাত দিয়ে মৌর মুখ চিপে ধরে। তোর সাহস কি করে হয় আগুন চৌধুরীর কাছে প্রশ্ন করার? এটা আমার কাছে করা তোর প্রথম ভুল, তাই মাপ করে দিলাম। কিন্তু আগের ভুলের কোনো মাপ পাবি না। শাস্তি তোমাকে পেতে হবে। তো রেডি মিস্টার মৌ চৌধুরী? কথাটা বলে আগুন তার লোকদের চোখ ইশারা দিতেই তারা বাইরে চলে গেল। আর এইদিকে আগুনের প্রত্যেকটা কথা মৌয়ের কানে বারবার বাড়ি খাচ্ছে। স্যার, স্যার কি বলে গেল? আমাকে মাফ করবে না? আমি কি অপরাধ করেছি? কেন বলে কথা? আর কেনই বা বললো মিসেস মৌ আগুন চৌধুরী? আমার তো বিয়ে হয়নি। তাহলে? মৌ নিজের মনে মনে আগুনের বলা কথাগুলো সাজাতে ব্যস্ত। ঠিক তখনই কিছু পশুর চিৎকার শুনে ভয়ে মৌ কাঁপতে থাকে। সামনে তাকিয়ে দেখে মৌয়ের বস আগুন চৌধুরী, তার হাতে লোহার শেকলে বাঁধা দুটো নেকড়ে। নেকড়ে দুটো মৌকে দেখে মুখ থেকে লালা ঝরাতে থাকে। মনে হয় অনেক দিন ধরে এদের না খাইয়ে রাখা হয়েছে। মৌ ভয়ে চিৎকার করতে থাকে। মৌয়ের চিৎকার শুনে আগুন পাগলের মতো হাসতে থাকে। মনে হচ্ছে মৌয়ের ভয় পাওয়াটাকে আগুন খুব মজা পাচ্ছে। কোনো মতেই হাসি থামাচ্ছে না আগুন। কিছুক্ষণ পর আগুন মৌ থেকে মাত্র 10 গজ দূরে নেকড়েগুলোকে শেকলের সাহায্যে আটকে রেখে আগুন মৌকে গুড নাইট বলে হাসতে হাসতে বেরিয়ে আসে রুম থেকে। কিন্তু মৌ ভয়ে পাগলের মতো চিৎকার করতে থাকে আর নেকড়েগুলো নিজেদের মতো করে চিৎকার করতে থাকে। স্যার, আমাদের জন্য নেক্সট অর্ডার কি? 2 ঘন্টা পর নেকটি দুটাকে রুম থেকে বের করে বাইরে নিয়ে আসবে। স্যার, মেয়েটাকে কিচ্ছে? বাকিটা বলতে পারল না আগুনের অগ্নি দৃষ্টি দেখে। সরি স্যার, এমন ভুল আর করবো না, প্লিজ ক্ষমা করে দিন। গেট লস।
আগুনের কথা শেষ হওয়ার আগেই লোকটা প্রাণ হাতে নিয়ে চলে গেল। এদিকে আগুন ল্যাপটপে মৌয়ের ভয় পাওয়া মুখটা দেখে মুখে যেন এক তৃপ্তির হাসি ফুটে উঠল। বাবা, আপু এখনো বাড়ি ফিরলো না কেন? এত রাত হয়ে গেল। আমিও তো তাই ভাবছি বাবা, মেয়েটা আমার কোথায় আছে, কেমন আছে, ফোন করেছিস? হ্যাঁ বাবা, অনেকবার ফোনে ট্রাই করেছি, কিন্তু ফোন লাগছে না, বারবার বন্ধ বলছে। মেয়েটার জন্য এবার আমার সত্যিই টেনশন হচ্ছে। শত্রু তো আর অভাব নেই আমার, কখন কোথা থেকে কে আমার মেয়েটাকে ক্ষতি করে দিবে। হ্যাঁ বাবা, আমি আপুর দূর থেকে খেয়াল রাখার জন্য একজন লোক রেখে দিয়েছিলাম, তাকে কল দিলে তো হয়। তুই আসলে একটা গর্ধব, তাড়াতাড়ি ফোন কর। হ্যাঁ বাবা। ইমান যতবার লোকটিকে কল দিচ্ছে ততবার রিং হয়ে কলটা কেটে দিচ্ছে। ইমান এক প্রকার বিরক্ত হয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে মনে মনে খুব বিশ্রী কিছু গালি দিল নূর ইসলামকে। কি হলো ইমাম, পেলে তোমার রাখা লোকটি কে? না বাবা, রিং হয়ে যাচ্ছে কিন্তু ধরছে না। কথাটা শোনা মাত্র আরমান খান মাথায় হাত দিয়ে বসে পড়লেন। স্যার প্লিজ আমাকে মারবেন না, আমি আর দ্বিতীয়বার এই ভুল করব না। লোকটির কথা শোনা মাত্র আগুন জোরে জোরে হাসতে লাগলো। এই আগুন চৌধুরী কাউকে ক্ষমা করে না মিস্টার নূর। কথাটা বলে আগুন নূরের কপালে গান তাক করে শুট করে দেয়। আজমের, ইয়েস স্যার। লাশটা গুম করার ব্যবস্থা করো হসপিটাল থেকে। ডেট আসার আগে সবটা ক্লিয়ার হওয়া চাই। গট ইট? ইয়েস স্যার, জাস্ট 2 মিনিট, দিন সব ক্লিয়ার করে দিচ্ছি। আগুন আর কিছু না বলে রুম থেকে গট গট করে বেরিয়ে গেল। বাবা, আই থিঙ্ক আমাদের প্ল্যানটা আগুন চৌধুরী ধরে ফেলেছে। কি বলছিস তুই? না, এটা কখনো হতে পারে না। আমার তিল তিল করে গড়ে তোলা প্ল্যানটা এভাবে শেষ হয়ে যেতে পারে না ইমাম। বাট বাবা, আপুর কি হবে? আমার এক সন্তানের জন্য আমি আমার প্ল্যানটা নষ্ট হয়ে যেতে দিতে পারি না। বাবা, তুমি এইসব কি বলছো? শ্যাট আপ ইমাম, এত বছরের প্ল্যানিং আমি তোমার বোনের জন্য নষ্ট করতে পারবো না। বাবা, বাবা এইসব কি বলছে? বাবা তার স্বার্থের জন্য আপুকে বলে দিতে একবারও পিছপা হচ্ছে না। হ্যালো স্যার, ম্যাম তো ভয়ে সেন্সলেস হয়ে গেছে। এখনই নেকটু দুটাকে বাইর করে নিয়ে যাও। রাইট নাও। ইয়েস স্যার। মীর নেকড়ে দুটোকে সাবধানে বাইরে নিয়ে যায়। কিছুক্ষণ পর ডক্টর এসে মৌকে চেক আপ করে একটা ইঞ্জেকশন দিয়ে চলে যায়। হ্যালো স্যার, ডক্টর এসে ম্যামকে চেক আপ করে গেছে, ম্যাম ঠিক আছে। ওকে, আমি কিছুক্ষণ পর আসছি। মোর বসে থাকবে। ওকে ওকে স্যার। আগুন, মাই সান। ইয়েস ডেট, হাউ আর ইউ ডেট? আরিয়ান চৌধুরীকে জড়িয়ে ধরে বলল আগুন। আই এম অ্যাবসলিউটলি ফাইন, বাট তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি ঠিক আছো। আগুন আরিয়ান চৌধুরীর থেকে দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকিয়ে বলতে লাগলো। ডেট, আমি আমার মন পাখিকে খুঁজে পেয়েছি। কথাটা বলে থেমে যায় আগুন। আগুন, মাই সান, আমি জানি তোমার মনের ভিতর কী চলছে, বাট তোমাকে আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, তোমার আর তোমার বোনের সাথে যা হয়েছে তাতে মৌমাউনের কোনো হাত ছিল না। সে তখন নিতান্ত খুব ছোট ছিল। আমি ওকে কখনো দোষী ভাবতে পারবো না আগুন, কিন্তু হ্যাঁ, আরমান খানকে কখনো ক্ষমা করিস না। ওকে ততটাই কষ্ট দিয়ে মারবি যতটা কষ্ট আমার ছোট্ট মেয়ে ইমুকে দিয়েছে। কথাটা বলার সময় আরিয়ান চৌধুরীর গলা ধরে এলো। আগুন আরিয়ান চৌধুরীকে জড়িয়ে ধরে বলে, ডেট, আমি যখন কোনো কাজে হাত লাগাই আর সেটা আমি সাকসেসফুল হওয়া পর্যন্ত ছাড়ি না। আর এখানে তো আমার কলিজায় হাত দিয়েছে আরমান খান। আজ 15টা বছর আমার বোন হসপিটালের বেডে শুয়ে আছে, তাকে আমি ছেড়ে দেব? এটা তুমি ভাবলে কি করে ডেট? আগুন, তোমাকে আমি থামাতে আসিনি, তোমাকে অ্যালার্ট করে দিতে এসেছি ডিয়ার। মানে কি বলছো ডেট? আগুন, আরমান খান খুব চালাক লোক।
নিজের ক্ষতি হতে পারে এটা যদি বুঝতে পারে, তাহলে নিজের সন্তানকে বিপদে ঠেলে দিতে পিছপা হবে না। ও আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমাকে ঠকিয়েছে। আমার ফুলের মতো মেয়েটাকে কোমায় হসপিটালে পড়ে আছে শুধুমাত্র এই জঘন্য লোকটার জন্য। ড্যাড, আই প্রমিস ইউ, আরমান খানের এমন মর্মান্তিক মৃত্যু দিব যাও কখনো ভাবতে পারবে না। কথাটা বলে আগুনের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। আগুন, আমি কালই ইউকে ব্যাক করছি ইমুকে নিয়ে। সব অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট, জাস্ট আমাকে ইনফর্ম করার ছিল তাই। ওকে ড্যাড, বাট মম কোথায়? হসপিটালে ইমুর হাত ধরে বসে আছে। কথাটা বলে দীর্ঘশ্বাস ফেলল আরিয়ান চৌধুরী। ড্যাড, তুমি রেস্ট করো, আমি আসছি। আগুন বেরোতে যাবে তখনই আরিয়ান চৌধুরী বলে ওঠে, আগুন, আসার সময় আমার বৌমাকে সাথে নিয়ে আসবি। অনেক হয়েছে শাস্তি, যা ওর পাওনা তাই দিয়েছিস। ওকে আমি যেন এমনটা আর না শুনি, ওকে? ইয়েস ড্যাড। আগুন পৃথিবীতে কাউকে ভয় না করলেও আরিয়ান চৌধুরীকে প্রচণ্ড শ্রদ্ধা করে ভালোবাসে, তাই আরিয়ান চৌধুরীর কোনো কথা ফেলতে পারে না আগুন। আগুন মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেল। ইমাম, যত তাড়াতাড়ি সম্ভব জামা কাপড় প্যাকিং করে নাও, আমরা এক্ষুনি বের হব। বাট বাবা, এখন আমরা কোথায় যাব? তুমি তো জানো বাবা, সামনে আমার এক্সাম। তাহলে বাকি কথা বলার আগেই আরমান খান সোজা জোরে ইমানের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। ইমান গালে হাত দিয়ে তাকিয়ে আছে আরমান খানের দিকে। ইমাম, তুই ভালো করেই জানিস আমি এক কথা দুবার বলা পছন্দ করি না, তারপরও মুখে মুখে তর্ক করে যাচ্ছিস, তাই এটাই তোর শাস্তি। আর একটা কথা শুনে রাখ, আজ থেকে তোর বোন মৌ মারা গেছে আমাদের কাছে, কারণ ও এখন আগুন চৌধুরীর হাতের মুঠোয়। ও যেভাবে চাইবে মৌকে সেইভাবে নাচাবে, ওকে কখনো মুক্তি দিবে না আগুন চৌধুরী। তাই তোর জন্য এটাই ভালো হবে, তুই তোর বোনকে ভুলে যাবি। বাবা তুমি নো মোর ওয়ার্ড। ইমাম, গো। ইমান কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। নিজের ছেলে মেয়েকে নিজের লোভ হিংসার আগুনে ফেলতে দুবার ভাবলো না, এ কেমন বাবা। সরি মন পাখি, তোমাকে এত কষ্ট দেওয়ার জন্য। মৌয়ের সারা মুখে চুমু দিয়ে আগুন কথাগুলো বলতে থাকলো, কিন্তু মৌয়ের এখনো জ্ঞান ফিরে না আসায় আগুনের কথাগুলো মৌয়ের কান পর্যন্ত পৌঁছালো না। আগুন মৌকে পাজা কোলে নিয়ে গাড়িতে শুইয়ে দিয়ে আস্তে আস্তে ড্রাইভ করে চৌধুরী ম্যানশনে নিয়ে আসলো। নীলা জোরে চিৎকার করে ডাকতে লাগলো আগুন। আগুনের চিৎকার শুনে নীলা দৌড়ে আসে আগুনের সামনে। আগুন নীলার কথা শুনে দাঁতের দাঁত চেপে বলে, এখনই রুমে হালকা গরম পানি নিয়ে আয়, আর যদি দেরি হয় তাহলে তোদের কি অবস্থা করব বুঝতেই পারছিস। এক্ষুনি আনছি স্যার। কথাটা বলেই নীলা দৌড়ে কিচেনে চলে গেল। আগুন মৌকে ওর রুমে এনে শুইয়ে দেয়। তার কিছুক্ষণ পর নীলা একটা বড় বোলে করে গরম পানি নিয়ে আসে। আগুন নীলাকে জিজ্ঞাসা করে, পানি কতটা গরম নীলা? স্যার আপনি যেমনটা বলেছিলেন ঠিক তেমনটাই। ওহ তাই বুঝি? কথাটা বলে নীলার হাত ধরে গরম পানিতে চেপে ধরে। পানি গরম থাকায় নীলার হাত পুড়ে যায় যন্ত্রণায়, চিৎকার করতে থাকে। ঠিক সেই সময় মৌয়ের জ্ঞান ফিরে আসতেই আগুনের কর্মকাণ্ড দেখে ভয়ে আবার জোরে চিৎকার দিয়ে বেড থেকে নেমে দৌড়ে পালাতে যাবে, তখনই আগুন মৌয়ের হাতটা শক্ত করে ধরে ফেলে। মৌ ঘুরে আগুনের দিকে তাকাতেই মৌয়ের হাত পা কাঁপতে লাগলো আগুনের এমন ভয়ঙ্কর রূপ দেখে। তোমার সাহস কি করে হয় মন পাখি আমার অনুমতি ছাড়াই রুম থেকে বের হওয়া? স্যার, আমি বাড়ি যাব, বাবা ভাইয়ের কাছে যাব, প্লিজ আমাকে যেতে দিন। তাই নাকি মিসেস আগুন চৌধুরী? এই বাইক থেকে কেন, এই রুম থেকে এক পা ফেলে দেখো, আমি তোমার পা কেটে তোমার বাবা ভাইকে পার্সেল করে পাঠিয়ে দেব।
আগুনের কথা শুনেই মৌয়ের কলিজা কেঁপে ওঠে, কারণ কিছুক্ষণ আগে বাড়ির মেয়েদের সাথে করা ঘটনাটা মৌ নিজের চোখে দেখছে। তারপর এই হুমকির পর এই রুম থেকে বের হওয়ার চেষ্টা কল্পনাও করতে পারছে না মৌ। কী করবে ভেবে উঠতে পারছে না মৌ। ঠিক সে সময় আগুন মৌকে পাজা কোলে নিয়ে বেডে আবারও শুয়ে দেয়। নীলাকে ইশারা করে রুম থেকে বেরিয়ে যেতে। নীলা চোখের পানি মুছতে মুছতে রুম থেকে দৌড়ে বেরিয়ে গেল। মন পাখি, আমাকে তুমি রাগিয়ে দিও না প্লিজ। আমি রেগে গেলে যখন তখন কিছু একটা করে দিতে পারি, তাই আমি যা বলছি তুমি তাই করবে, কোনো প্রশ্ন ছাড়া, মনে থাকবে। আগুনের কথা শুনে মাথা নেড়ে সায় দেয় মৌ। মৌ কিছুতেই ওর সাথে করা ব্যবহার মেনে নিতে পারছে না। কেন এমন করছে আগুন, এটা বুঝতে না পেরে মৌ আগুনকে প্রশ্ন করে বসলো। স্যার, আমার সাথে কেন এমন করছেন? আমি কি অপরাধ করেছি? মৌ অবাক চোখে আগুনের দিকে তাকিয়ে আছে। আগুন হঠাৎ করেই রুম থেকে বের হয়ে গেল। মৌ ভাবতে থাকে আগুন কেন কিছু না বলে চলে গেল। ভাবতে ভাবতে সামনে তাকিয়ে দেখে আগুন এক রাশ কালো গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে। কালো গোলাপ? হ্যাঁ, কালো গোলাপ তোমার প্রিয় ফুল, তাই না? হ্যাঁ স্যার, এটা আমার প্রিয় ফুল, কিন্তু আপনি জানলেন কি করে? মৌয়ের এমন প্রশ্ন শুনে আগুন বাঁকা হেসে মৌয়ের দিকে ঝুঁকে একটা কালো গোলাপ মৌয়ের কানের পিঠে গুজে দেয়। আগুনের হঠাৎ করে এতটা কাছে আসাতে মৌ ভয় পেয়ে যায়। সাথে সাথে অন্যরকম এক ভালো লাগা কাজ করে মৌয়ের মনে। তখনই আগুন মৌয়ের কানে কানে ফিসফিস করে বলতে লাগলো। অনেক জ্বালিয়েছ আমাকে, এবার আমার জ্বালানোর পালা, তরি থেকো মিসেস মৌ চৌধুরী। কথাটা বলে আগুন চলে যেতে নিলে মৌ আগুনকে স্যার বলে ডাক দেয়। আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন উকি মারছে, তার উত্তর সময় হলে জানতে পারবে। সেই পর্যন্ত আমার কথা শুনলে ভালো থাকবে, না হলে তো। বাকিটা না বলে আগুন রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর নীলা একটা ট্রেতে করে মৌয়ের জন্য গরম স্যুপ নিয়ে আসে। মৌ মেয়েটাকে দেখে কিছু জিজ্ঞাসা করবে, ঠিক সে সময়ই আরিয়ান চৌধুরী দরজায় নক করে। মৌ কিছু জিজ্ঞাসা করতে গিয়েও থেমে যায় আরিয়ান চৌধুরীকে দেখে। আরিয়ান চৌধুরী রুমে এসে কিছুক্ষণ মৌয়ের দিকে তাকিয়ে থাকে। কি ব্যাপার? লোকটাকে দেখে তো আমার বাবার বয়সেরই মনে হচ্ছে, কিন্তু আমার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন? মাশাআল্লাহ, আমার বৌমা তো খুব মিষ্টি দেখতে, যেমনটা আমার ছেলে কল্পনা করেছিল। তুমি তো মৌ, তাই না? জি। বেড থেকে উঠতে উঠতে জবাব দিল মৌ। তা দেখে আরিয়ান চৌধুরী বলে উঠল, মামুনি, তোমাকে কষ্ট করে উঠতে হবে না, তুমি শুয়ে রেস্ট করো। কিন্তু আপনি, মানে আপনাকে তো ঠিক। চিনলে না, তাই তো? হ্যাঁ, মানে মামুনি, আমি তোমার স্যার, মানে আগুনের বাবা আরিয়ান চৌধুরী। কথাটা শোনা মাত্র মৌ বেড থেকে উঠে দাঁড়িয়ে সরি বলতে লাগলো। মামুনি, তুমি বেড থেকে উঠছো কেন? আর সরি বা বলছো কেন? এত ভয় পাওয়ার কিছু নেই। এই যে স্যুপ রাখা আছে, তুমি এখনো খাওনি কেন? কোনো ব্যাপার না, আমি খাইয়ে দিচ্ছি। না স্যার, আপনাকে কষ্ট করতে হবে না, আমি নিজেই খেয়ে নিচ্ছি। মৌ স্যুপের বোলটা হাতে নিতেই আরিয়ান চৌধুরী মৌকে থামিয়ে দিয়ে স্যুপের বোলটা হাতে নিয়ে চামচে খানিকটা স্যুপ নিয়ে মৌয়ের মুখের সামনে ধরে। কিরে মামুনি, আজ আমি যদি তোর বাবা হতাম তাহলে কি এভাবে আমার হাতে না খেয়ে ফিরিয়ে দিতে পারতি? মৌয়ের কথাটা শুনে চোখ ভরে এলো, কারণ আরমান কখনো মৌকে ভালোবেসে খাইয়ে দেয়নি। উল্টো মৌ খুব খারাপ ব্যবহার করত মৌয়ের সাথে। মৌয়ের চোখের পানি দেখে আরিয়ান চৌধুরী স্যুপের বোলটা রেখে সরি বলে যেতে নিলে মৌ বলে ওঠে, স্যার। সরি রে মামুনি, আমি হয়তো তোমার উপর একটু বেশি অধিকার খাটিয়ে ফেললাম। আসলে কি জানো মামুনি, আজ আমার ছোট মেয়েটা সুস্থ থাকলে হয়তো তোমার মতোই হতো। কথাটা বলতে বলতে আরিয়ান চৌধুরীর চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। মৌ কিছু না বলে আরিয়ান চৌধুরীকে বলে, ও আচ্ছা, তাহলে আমি কেউ না স্যার,
এই তো বললেন আপনার ছোট মেয়ের মতো, তাহলে আমাকে না খাইয়ে দিয়ে কোথায় যাচ্ছেন? আরিয়ান চৌধুরী মুখে হাসি নিয়ে পুরো স্যুপটা মৌয়ের পাশে বসে খাইয়ে দিল। খাওয়া শেষ হতেই মৌ আরিয়ান চৌধুরীকে বলে, স্যার আপনি এত ভালো, কিন্তু আপনার ছেলে মানে আগুন স্যার এতটা ভয়ঙ্কর কেন? আমার সাথে এমন কেন করছে? আর আমাকেই বা মিসেস মৌ আগুন চৌধুরী বললো কেন? মৌয়ের এমন প্রশ্ন শুনে আরিয়ান চৌধুরীর মুখ কালো হয়ে গেল, কারণ মৌয়ের কাছে আসার আগেই আগুন পরিষ্কার করে বলে দিয়েছিল মৌয়ের কোনো প্রশ্নের উত্তর যেন উনি না দেয়। এখন কি বলবে মৌকে সেটাই ভেবে যাচ্ছে আরিয়ান চৌধুরী। ড্যাড, আরিয়ান চৌধুরী আগুনকে দেখে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। এখন যদি আগুন না আসতো তাহলে নির্ঘাত সত্যি কথাটা মৌকে জানিয়ে দিত আরিয়ান চৌধুরী। তোমাকে এখনই নিচে যেতে হবে, কিছু ফাইলে তোমার সিগনেচার প্রয়োজন। আগুনের কথা শেষ হতেই আরিয়ান চৌধুরী রুম থেকে বেরিয়ে যেতেই আগুন রুমের দরজা লক করে দেয়। এটা দেখে মৌ ভয়ে ঘামতে থাকে। আগুন মৌয়ের ভয়টাকে আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য শার্টের বোতাম খুলতে খুলতে মৌয়ের দিকে এগিয়ে আসতে থাকে। মৌ আগুনের শার্ট খুলতে দেখে ভয়ে বেডের চাদর গায়ে জড়িয়ে নিয়ে ভয়ে কাঁপতে থাকে। স্যার প্লিজ আমার এমন সর্বনাশ করবেন না, আমাকে বাড়ি ফিরতে দিন। এমন মোমেন্টের মৌয়ের কথা শুনে আগুন তেড়ে এসে হাত দিয়ে মৌয়ের মুখটা চেপে ধরে। আমি আগেও বলেছি আমার রাগ তুলবি না, তাহলে সেটা তোর জন্য ভালো হবে না, সেটা বলিনি আমি? শক্ত করে মুখ চেপে ধরায় মৌ ব্যথায় কিছু বলতেও পারছে না, শুধু কেঁদেই যাচ্ছে। হঠাৎ করেই আগুন মৌকে জড়িয়ে ধরে। মৌ অনেক চেষ্টা করেও নিজেকে আগুনের থেকে ছাড়াতে না পেরে শান্ত হয়ে যায়। আগুন মৌকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। এদিকে মৌ কিছুতেই বুঝতে পারছে না কি হচ্ছে ওর সাথে। বাড়িতে যে একটা ফোন করবে সে উপায়ও নেই, কারণ মৌয়ের ফোন আগুনের কাছে। মৌ বেডের এক কোণায় জড়সড় হয়ে বসে ভাবছে 1 বছর আগের ঘটনা। মৌ, আর কতদিন আমার ঘাড়ে বসে খেয়ে যাবি? যা, এবার একটা চাকরি বাকরি করে আমাকে উদ্ধার কর। বাবা তুমি এইভাবে কেন কথা বলছো? আমি তো চেষ্টা করে যাচ্ছি না, চাকরি না পেলে কি করব বলো? চুপ, একদম চুপ। বেয়াদব মেয়ে, বাবার মুখে মুখে তর্ক করছো, লজ্জা করে না? একটা কথা কান খুলে শোন, এই মাস পর থেকে যদি আমার হাতে টাকা না আসে তাহলে তোকে আমার বন্ধুর ছেলে মহিমের সাথে বিয়ে দিয়ে দেব। বাবা কি বলছো তুমি এসব? তুমি ভালো করে জানো মাহিম ভাই কতটা খারাপ একটা ছেলে। নেশা ছাড়া 1 মিনিটও থাকতে পারে না। রাস্তার মেয়েদের দেখলে টিচ করে, এপটিজিং করে। এমন খারাপ একটা ছেলের সাথে তুমি আমাকে বিয়ে দিতে চাও? হ্যাঁ, বিয়ে দিব। আমার কাছে টাকাটাই সব। তোকে ওর কাছে বিয়ে দিলে নগদ 10 লাখ টাকা দেবে বলেছে আমাকে। এখন তুই বল কি করবি? চোখের পানি মুছতে মুছতে বলল মৌ। বাবা আমি আগামী মাস থেকে তোমার হাতে টাকা তুলে দিব, কিন্তু তার বিনিময়ে দয়া করে ওই লম্পট মাহিমের সাথে আমাকে বিয়ে দিও না। ঠিক আছে, তবে মনে রাখিস আগামী মাস থেকে তুই আমাকে টাকা দিবি। কথাটা বলে আরমান খান বাড়ি থেকে বেরিয়ে পড়ল। ঠিক সে সময় মৌয়ের ছোট ভাই ইমাম এসে বলল, আপু দেখ না, আজ আবারও তোর নামে 1000টা কালো গোলাপ দিয়ে গেল। মৌ পিছনে তাকিয়ে দেখে সত্যি আজও 1000টা কালো গোলাপ এসেছে, কিন্তু কে দিয়ে যাচ্ছে, কেন দিচ্ছে তা মৌ নিজেও বুঝতে পারছে না। আপু কয়েক বছর ধরে প্রতিদিন 1টা 2টা 3টা করে 1000টা গোলাপ তোর নামে আসছে, কিন্তু কে দিচ্ছে সে বিষয়ে এখনো জানতে পারলাম না। ইমাম এটা তো আমিও জানি না কে করছে এটা, আর সে জানলই বা কি করে আমার প্রিয় ফুল কালো গোলাপের কথা। যাই হোক ইমাম আমি বের হচ্ছি, কিছু চাকরির ইন্টারভিউ দেওয়ার আছে। ভাগ্য ভালো থাকলে চাকরিটা হয়ে যাবে আজ। লাক আপু। মৌ রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে কালো রঙের একটা 3 পিস পরে নেয়। তার উপর ক্রিম কালারের ওড়না দিয়ে হিজাবটা বেঁধে নিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। ইমাম, মৌয়ের পিছু নাও। কোথায় যায় কি করে সব ইনফরমেশন আমার চাই। বাবা আপুর পিছনে আমার প্রয়োজন কেন?
সেটা তোমার না জানলেও চলবে। তোমাকে যা বললাম তাই করো, আদারওয়াইজ আমি অন্য কিছু করতে বাধ্য হব। বাবা যাচ্ছি। প্রথম ইন্টারভিউটা ভালোই হলো, কিন্তু মনে হয় না ওখানে আমার চাকরিটা হবে। এখন আজকের মতো লাস্ট ইন্টারভিউটা দেব। মৌ চৌধুরী গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিতে অফিস রুমে বসে আছে 2 ঘন্টা যাবৎ, কিন্তু এখনো কেউ মৌয়ের নাম ধরে ডাকছে না। বিষয়টা খুব বিরক্তকর লাগছে মৌয়ের কাছে। মৌ রিসিপশনে গিয়ে জানতে চায়, ইন্টারভিউটা কখন শুরু হবে? আসলে গত 2 ঘন্টা যাবৎ অপেক্ষা করছি, কিন্তু কেউ এখন ডাকছে না। রিসিপশনের মেয়েটা মৌকে কিছু বলতে যাবে, ঠিক সে সময় মৌয়ের পিছনে আগুন চৌধুরীকে দাঁড়িয়ে সালাম দিতে লাগলো। মৌ কিছু বুঝতে না পেরে পিছনে তাকাতেই মৌয়ের জান বেরিয়ে যাওয়ার উপক্রম। বিজনেস আইকন যে কিনা মাত্র 25 বছরে 3 বার অ্যাওয়ার্ড পেয়েছে, সে কিনা মৌয়ের সামনে দাঁড়িয়ে। মিস জান্নাত, হুইজ শি? স্যার, উনি চাকরি ইন্টারভিউ দিতে এসেছে। আমার কেবিনে পাঠিয়ে দিন 2 মিনিট পর। কথাটা বলে আগুন গটগট করে কেবিনে চলে গেল। আর এইদিকে জান্নাত অবাক হয়ে দাঁড়িয়ে আছে। আগুনের কথাটা ঠিক মতো হজম করতে পারছে না জান্নাত। মেয়ে, আমার হাতে একটা চিমটি কাটো তো। মৌ জান্নাতের কথা শুনে জোরে একটা চিমটি কাটলো জান্নাতের হাতে। জান্নাত কপাল কুঁচকে মৌকে বলল, মিস মৌমিতা জাহান মৌ, আপনিই প্রথম কোনো মেয়ে যে কিনা সরাসরি আগুন চৌধুরীর সাথে সরাসরি কথা বলার সুযোগ পেয়েছে। দাঁড়িয়ে আছেন কেন? ডান দিকে সোজা স্যারের কেবিন। মৌ কিছু না বলে ব্যাগটা নিয়ে সোজা আগুনের কেবিনের সামনে গিয়ে দরজায় নক করে মৌ। মে আই কামিং স্যার? ইয়েস। তো মিস মৌমিতা জাহান মৌ, আপনার সার্টিফিকেটগুলো দিন। মৌ ব্যাগ থেকে সার্টিফিকেটগুলো বার করে আগুনের টেবিলের উপর রাখে। আগুন সার্টিফিকেটগুলো একবার ভালো করে দেখে একটা ফাইলে সাইন করতে বলে মৌকে। মৌ পেপারসটা না দেখেই সাইন করে দেয়। তৎক্ষণাৎ আগুন লাইটার বার করে জ্বালিয়ে দিল মৌয়ের সার্টিফিকেটগুলো। এটা দেখে মৌ চিৎকার করে উঠে, স্যার স্যার, আপনি এটা কি করছেন? কেন পড়েছেন আমার সার্টিফিকেটগুলো? হাত দিয়ে আগুন নেভাতে নেভাতে বলতে লাগলো মৌ। আগুন মৌয়ের কথা তোয়াক্কা না করে ল্যান্ডলাইনে ফোন করে ম্যানেজারকে আসতে বলে। স্যার, আসবো? ইয়েস, আজ থেকে আমার নতুন পিএ, এই যে মৌমিতা জাহান মৌ, ওনাকে ওনার অ্যাপার্টমেন্ট ম্যাটার দিয়ে দিবেন আর আগামীকাল থেকে চাকরিতে জয়েন করবে। ওকে স্যার। এখন যেতে পারেন। মৌ কি বলবে ভেবে পাচ্ছে না। সার্টিফিকেটগুলো পুরে ছাই হয়ে রইল নিচে। প্রথম দিন মৌয়ের সাথে যা হলো, মৌ ভাবছে চাকরিটা করবে না। ততক্ষণে মৌয়ের ভাবনাটা ভেঙে দিয়ে আগুন বলে উঠল, চাকরি ছাড়ার চিন্তা কখনো মনে এনো না, কারণ এই অফিস ছাড়া তোমার অন্য কোথাও চাকরি হবে না। বিকজ সার্টিফিকেট ছাড়া কোনো কোম্পানি তোমাকে চাকরিতে রাখবে না। আগুনের কথা শুনে মৌ যেন রাগে ফেটে পড়ছে। দেখুন স্যার, আপনি কাজটা মোটেও ঠিক করেননি। এইভাবে আমার ক্ষতি না করলেও পারতেন। আমি চলে যাচ্ছি। ও, আর একটা কথা, আমি অন্য কোথাও চাকরি করতে পারি বা না পারি, কিন্তু আপনার এখানে আমি চাকরি করব না। যে অফিসে এমন অসভ্য বাজে খারাপ বস থাকে, সেখানে তো একদমই নয়। মৌ বেরিয়ে যেতে নিলে খেয়াল করলো দরজা খুলছে না। অনেক চেষ্টা করে ও খুলতে না পেরে পিছনে আগুনের দিকে তাকাতে দেখে আগুন মুখ বাঁকিয়ে হাসছে। মৌ এতক্ষণে বুঝতে পারলো দরজা না খোলার পেছনে এই বাজে লোকটার হাত আছে। মৌ আগুনকে কিছু বলতে যাবে, ঠিক তখনই আগুন চেয়ার ছেড়ে দাঁড়িয়ে মৌয়ের দিকে এগোতে লাগলো। মৌ এতক্ষণ রেগে থাকলেও ও এখন বেশ ভয় পাচ্ছে আগুনকে দেখে। স্যার প্লিজ, আমি এখানে চাকরি করতে চাই না, আমাকে যেতে দিন প্লিজ। ওকে, যেতে দিব। তার আগে এটা দেখো, এখানে কি লেখা আছে, পেপারটা মোর হাতে ধরিয়ে দিয়ে। মৌ বেশ 15 বার পেপারসটা ভালো করে দেখলো। দেখে এখন মৌয়ের ইচ্ছা করছে এখানে হাত পা ছড়িয়ে দিয়ে কাঁদতে, কিন্তু তা করতে পারছে না। মৌ অসহায় দৃষ্টিতে আগুনের দিকে তাকিয়ে থেকে বলল, স্যার,
আমি চাকরিটা করব। মৌয়ের মুখে কথাটা শোনা মাত্র আগুনের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আগুন আবার তার চেয়ারে বসে পড়ল। তো মৌ, এতক্ষণে বুঝতে পারছেন তো আপনি কিছুই করার নেই। আপনি যে পেপারসে না দেখে সাইন করে দিয়েছেন সেটাতে স্পষ্ট করে লেখা আছে আপনি যদি 1 বছরের আগে আপনি যদি চাকরি ছাড়তে চান তাহলে আপনাকে 1 কোটি টাকা জরিমানা দিয়ে চাকরি ছাড়তে হবে। আপনি এখন বাড়ি ফিরে যান, আর যাওয়ার সময় অ্যাডভান্স স্যালারিটা নিয়ে যাবেন। নাও গো। মৌ দরজার দিকে তাকাতে দেখে দরজা খোলা। মৌ দ্রুত কেবিন থেকে বেরিয়ে অফিসের বাইরে যেতে নিলেই ম্যানেজার পিছন থেকে ডাক দেয়। মৌ দাঁড়িয়ে যায়। ম্যানেজার ছুটে এসে মুখ দুটো খাম মৌয়ের হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। মৌ আর না দাঁড়িয়ে রিকশায় করে বাড়িতে চলে আসে। এত দেরি হলো কেন বাড়ি ফিরতে? বাড়িতে ঢুকতেই মৌকে প্রশ্ন করে আরমান খান। বাবা, আমি আর চাকরি পেয়েছি। ওই কথাটা শোনা মাত্র আরমান খানের চোখ দুটো খুশিতে চিকচিক করে উঠল। সত্যি বলছিস? কত টাকা স্যালারি? মৌ জানতো ওর বাবা এটাই আগে জানতে চাইবে, তাই কথা না বাড়িয়ে অ্যাডভান্স টাকার খামটা আরমান খানের দিকে এগিয়ে দিতেই ছো মেরে খামটা নিয়ে নেয় আরমান খান। খাম খুলে দেখে 50,000 টাকা। টাকা? তুই মনে হয় অনেক ক্লান্ত, যা রুমে যা, আমি খাবার বেড়ে নিয়ে যাচ্ছি। মৌ যেন আকাশ থেকে পড়ল আরমান খানের কথা শুনে। যে বাবা মা মরে যাওয়ার পর ভালো করে কথা বলে না, নিজের হাতে খাবার বেড়ে দেওয়া তো দূরের থাক, আজ হাতে কিছু টাকা দেওয়ায় এত ভালোবাসা। মৌ রুমে যেয়ে শাওয়ার নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে চুল মুছতে থাকে। তখন হঠাৎ করেই সামনের ফ্ল্যাটে চোখ পড়তেই মৌয়ের 2 চোখ যেন আটকে গেল। কারণ মৌয়ের মুখোমুখি আর কেউ না, আগুন দাঁড়িয়ে আছে মৌয়ের দিকে টেডি স্মাইল দিয়ে। ইতিমধ্যে মৌয়ের হাত পা কাঁপতে শুরু হয়ে গিয়েছে। তোয়ালাটা ফেলে দিয়ে দৌড়ে রুমে চলে গেল। এদিকে আগুন মৌয়ের কাণ্ড দেখে শরীর কাঁপিয়ে হাসতে লাগলো। আগুন স্যার এখানে কি করছে? মৌ আগুনের ভয়ে বেলকনিতে যাওয়া বন্ধ করে দিল। মৌকে ডেকে নিয়ে আয়, খাবার রেডি আছে। বাবা, তুমি আপুর জন্য নিজের হাতে খাবার সার্ভ করছো? বেশি কথা না বলে যা করতে বললাম তাই করো। ইমান আর কিছু না বলে মৌকে ডাকতে চলে গেল। আজ আমার স্বপ্ন সত্যি হলো। মৌকে দিয়ে আমার সব স্বপ্ন পূরণ করব, আর তা না হলে মহিম তো আছে। কথাটা বলে আরমান খান এক পৈশাচিক হাসি দিল। এভাবে কিছু মাস কেটে গেল, কিন্তু আগুনের টর্চার করা কমেনি, উল্টো বেড়ে যাচ্ছে দিন দিন। মৌ বিয়ে হয়ে যাওয়ার পর থেকে পিয়নের কাজও করতে হয়েছে মৌকে। কখনো সারাদিন কফি বানিয়ে আনতে হতো মৌকে, আর আগুন তা না খেয়ে মৌয়ের মাথায় ঢেলে দিত। অফিসের কোনো ছেলে যদি মৌয়ের সাথে কথা বলতো তাহলে সেদিন মৌকে এক পায়ে দাঁড় করিয়ে রাখতো আগুন। মৌ নীরবে আগুনের টর্চার সহ্য করে যায়, কিন্তু কথায় বলে না, মানুষেরও একটা ধৈর্যের সীমা আছে, আর তা একবার অতিক্রম করে ফেললে শিষ্ট মানুষও হিংস্র রূপ নিতে বাধ্য হয়। ঠিক তেমনই ঘটে মৌয়ের জীবনে। আগুন একদিন জোর করে মৌকে কিস করে বসে, তবে তা অফিস কর্মচারীর সামনে। মৌ লজ্জায় ঘৃণায় সবার সামনেই আগুনের গালে থাপ্পড় মেরে অফিস থেকে বেরিয়ে যায়। তারপর থেকে মৌ আর অফিসে যায়নি। না, আগুন মৌকে ফোন করেছে, তবে মাস শেষে মৌয়ের স্যালারিটা বাড়িতে পৌঁছে যেত। মৌ আগুনের কথা ভুলে গিয়ে নিজের রুমে বসে অপরাজিতা বইটা পড়ছিল। তখনই হন্তদন্ত হয়ে আরমান খান মৌয়ের রুমে ঢুকে মৌকে বিয়ের শাড়ি গয়না দিয়ে বলে, মা, এগুলো দেখো তো তোমার পছন্দ হয়েছে কিনা। বাবা, এইসব কি? বিয়ের শাড়ি কেন? এত প্রশ্ন করতে বলিনি, আমি তোমাকে যা বলেছি তাই বলো, পছন্দ হয়েছে কি না। হ্যাঁ বাবা, আমার পছন্দ হয়েছে। গুড। শোন মৌ, আগামী মাসের 5 তারিখে তোমার আর মহিমের বিয়ে ঠিক করেছি।
একটা প্রশ্ন ছিল, গোলাপ আসে কে পাঠায়, এটা কি তুই জানিস? আরমান খানের কথা শুনে মৌ যেন সব কথা হারিয়ে ফেলেছে। কি বলবে বুঝতে পারছে না, শুধু এটাই ভেবে যাচ্ছে যে করেই হোক এ বিয়ে হওয়ার আগে পালাতে হবে। জি বাবা, বলো। না বাবা, আমি সত্যিই জানি না কে এই ফুলগুলো পাঠায়। মৌয়ের কথা শুনে আরমান খান যেন এক স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, তাহলে মৌ কিছু জানে না, এখনো কিছু জানে না যে কে পাঠাচ্ছে এই ফুলগুলো। আগুন চৌধুরী, তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। কি ভেবেছো কি তুমি? মৌকে যে তুমি কালো গোলাপগুলো পাঠাও তা আমি জানি না? আরমান খান নিজের মনে মনে হাসতে লাগলো, আর এদিকে মৌ গভীর চিন্তায় তলিয়ে গেল। মৌ কিছুতেই মাহিমকে বিয়ে করতে চায় না, কারণ মাহিম যতবার ওর সামনে এসেছে ততবার ওর দিকে অদ্ভুত এক নোংরা দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকতো। অনেকবার আরমান খানকে বলেও কিছু হয়নি। মৌয়ের কথাগুলো ইগনোর করতো আরমান খান। তুমি এখানে? ড্রয়িং রুমে চলো, মাহিম ভাই আর ওনার বাবা মা এসেছেন। ইমানের মুখে কথাটা শুনে এক মুহূর্ত দেরি না করে রুম থেকে বেরিয়ে গেল, আর যাওয়ার আগে মৌকে রেডি হতে বলে গেলেন। বলো। আপুরে, তুই কোথাও পালিয়ে যা না, এই নরকে তোকে আর থাকতে হবে না। কথাটা বলে ইমান চলে গেল। কিছুক্ষণ পর মৌয়ের ডাক পড়তেই মৌ শাড়ি পরে মাহিমের বাবা মায়ের সামনে যায়। তারা মৌয়ের সাথে কথা বলে, কিন্তু অন্যদিকে একজোড়া চোখ মৌয়ের দিকে তাকিয়ে আছে নোংরা লোলুপ দৃষ্টিতে। তা মৌ ঠিকই বুঝতে পেরে তাড়াতাড়ি মাহিমের বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রুমে চলে আসে মৌ। রুমের দরজা লক করে এসে পরনের শাড়ি টেনে নিজেই খুলে ফেলে ফ্লোরের, হাত পা ছড়িয়ে দিয়ে কাঁদতে লাগলো। মা, তুমি শান্তি পাচ্ছ তো আমাকে এইভাবে দেখে? কেন বলো মা, কেন তুমি মরে যাবার পর আমাকে সাথে নিলে না? কেন বলো? আমি কি খুব খারাপ মেয়ে মা? তার জন্য আমাকে এমন শাস্তি দিলে কেন মা? কেন আমার সাথে কেন এমন হয়? কি অপরাধ করেছি আমি যার কারণে আমাকে একা রেখে এইভাবে স্বার্থপরের মতো চলে গেলে? মা জানো, বাবা না আর আগের মতো আমাকে ভালোবাসে না। তুমি চলে যাওয়ার পর আমার সাথে ভালো করে কথাও বলে না, আগের মতো আচরণও করে না, খুব খারাপ ব্যবহার করে। আচ্ছা মা, আমি কি বাবার সৎ মেয়ে? বলো না মা, বলো। তাই জন্যে কি ওই রকম মাতাল নেশাখোর বাজে ছেলের হাতে আমাকে তুলে দিতে চাইছে, যে কিনা মেয়েদের শরীর ছাড়া কিচ্ছু বোঝে না? মা গো, তুমি মরে যাওয়ার সময় আমাকে কেন সাথে নিলে না মা? কেন নিলে না? মৌ ওর মায়ের ছবি হাতে নিয়ে ছবির দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে কথাগুলো বলল, কিন্তু মৌ জানে না দূর থেকে কেউ একজন মৌয়ের কষ্ট দেখে সেও কষ্ট পাচ্ছে। দেখতে দেখতে আরও 1 মাস কেটে গেল। এর মাঝে মাহিম আর মৌকে ডিস্টার্ব করার জন্য এ বাড়িতে আসেনি। শুধু একবার মাহিরের বাবা মা এসেছিল বিয়ের শপিংগুলো দেখাতে। মৌ এবার নিজের ডিসিশন নিয়েছে যে এই বিয়ে সে করবে না, যে করেই হোক সে পালাবে, কিন্তু এমন কোনো এক্সকিউজ চাই যেটা বলে অনায়াসে মৌকে আরমান খান বাড়ি থেকে বেরোতে দিবে। মৌয়ের মাথায় আসলো অফিসের কথা। আইডিয়া। বাবা যদি বলি অফিসে ইমার্জেন্সি ডেকেছে, তাহলে হয়তো আর বারণ করতে পারবে না। যদিও বা ইমামকে সাথে পাঠায় তাহলে আমার সাথেই দিবে। এখন বাবাকে বলতে হবে। মৌ আরমান খানের রুমের সামনে এসে দরজায় নক করতেই আরমান খান ভেতরে আসতে বলে। তুমি এখন এই সময়ে? কি ব্যাপার? কপাল কুঁচকে জানতে চাইলো আরমান বাবা, অফিস থেকে ফোন এসেছে, আমাকে এমার্জেন্সি যেতে বলেছে অফিসে। খান। আরমান খান কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলেন, ঠিক আছে যাও, তবে সন্ধ্যার আগে বাড়িতে চলে আসবে। বিয়ের আগে বাইরে এত যাতায়াত করা ভালো না। জি বাবা, আমি সন্ধ্যার আগে বাড়িতে ফেরার চেষ্টা করব।
মৌ রুম থেকে বেরিয়ে হাফ ছেড়ে বাঁচলো। নিজের রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিজের জমানো কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়ল মৌ। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, বাড়ি থেকে বের হয়ে কিছু দূর যেতেই একটা প্রাইভেট কারের সামনে থামিয়ে একটা রুমাল দিয়ে মৌয়ের মুখ চেপে ধরে সাথে সাথে মৌ তারপর জ্ঞান ফেরার পর মৌ নিজেকে আবিষ্কার করে অন্ধকার একটা রুমে, যেখানে মৌকে একটা চেয়ারের সাথে হাত পা বেঁধে রেখেছে। হঠাৎ করে দরজা খোলার শব্দ পেয়ে মৌ চমকে যায়। মৌকে এভাবে চমকাতে দেখে আগুন বলে, এভাবে ভয় পাচ্ছে কেন? আমি বাঘ না ভালুক। যাও ফ্রেশ হয়ে আসো। আগুনের কোনো কথাই যেন মৌয়ের কানে পৌঁছাচ্ছে না। মৌ যেন কোনো এক ঘোরের ভেতরে আছে। আগুন মৌকে নিশ্চুপ দেখে রেগে যায় হুট করে। মৌকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে ঢুকে যায় আগুন। কি করছেন কি স্যার? আমাকে নামিয়ে দিন প্লিজ। এদিকে মৌ চোখ বন্ধ করে কথাগুলো বলতে থাকলো। আগুনের প্রথমে রাগ হলেও এখন বেশ মজা পাচ্ছে। মৌয়ের কাণ্ড দেখে আগুন বেশ বুঝতে পারছে শুধু টাওয়াল পরা দেখে মৌ চোখ বন্ধ করে আছে। আগুন শাওয়ারের নিচে মৌকে দাঁড় করিয়ে শাওয়ার অন করে দিল। মৌয়ের সাথে সাথে আগুনও আবারও ভিজতে লাগলো। স্যার আমার ঠান্ডা লাগছে, প্লিজ শাওয়ার অফ করুন। আগুন শুধু মৌয়ের কাপা কাপা ঠোঁটের দিকে তাকিয়ে আছে। মৌ আগুনের কোনো রেসপন্স না পেয়ে চোখ মেলে আগুনের দিকে তাকিয়ে বলতে যাবে, ঠিক তখনই আগুন মৌয়ের ভেজা ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। মৌ আগুনের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই গেলেই আগুন মৌয়ের হাত দুটো দেওয়ালের সাথে চেপে ধরে, ঠোঁট ছেড়ে দিয়ে গলায় মুখ ডুবিয়ে দেয়। মৌ এসব সহ্য করতে না পেরে কাঁদতে থাকে। হঠাৎ করেই আগুনের ঘোর কাটতেই এক ঝটকায় মৌর থেকে নিজেকে ছাড়িয়ে নেয় আগুন। মৌ সাথে সাথে বসে পড়ে কাঁদতে থাকে। আগুন কিছু না বলে রুমে গিয়ে কাবার থেকে আগুনের একটা শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। আমি আর সহ্য করতে পারছি না স্যার, প্লিজ আমাকে মুক্তি দিন প্লিজ। আগুন মৌয়ের কথার কোনো তোয়াক্কা না করে মৌয়ের শরীর থেকে কাপড় টেনে ছিঁড়ে ফেলে শার্ট আর ট্রাউজার পরিয়ে দিল। মৌয়ের কোনো কথাই শুনল না আগুন। মৌ অনবরত কেঁদে যাচ্ছে। একটা মেয়ের কাছে সব থেকে বড় সম্পদ হচ্ছে তার সম্মান, যা আগুন তার থেকে কেড়ে নিল। ভাবতেই মৌর হাত দিয়ে মুখ ঢেকে কাঁদতে লাগলো। নেকা কান্না বন্ধ করো মন পাখি। এখনো এমন কিছু করিনি যার জন্য তুমি এইভাবে মরা কান্না করছো। আগুনের কথা শুনে মৌ রেগে আগুনকে থাপ্পড় মারে। এত জোরে মারে ওয়াশরুমে থাপ্পড়ের শব্দ বারবার রিপিট হতে থাকে। আগুন হাতের মুঠ শক্ত করে ফেলে, চোখ বন্ধ করে একটা জোরে নিঃশ্বাস নিয়ে মৌকে আর কোলে নিয়ে বেডের উপর ছুঁড়ে মারে। মৌ ভাবতে পারেনি আগুন এমন কিছু করবে, কিন্তু যখনই আগুনের মুখের দিকে তাকাতেই মৌ যেন ভয়ে কুঁকড়ে গেল। আগুন ধীরে ধীরে মৌয়ের দিকে আগাতেই মৌ বেড থেকে নেমে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। হারটিআরসি রেগে টেবিলের উপরে রাখা পানির গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মেরে আর রাগে ফুঁসতে থাকলো আগুন। রুম থেকে তো ছুটে বের হলাম, কিন্তু যাব কোথায়? কথাগুলো ভাবতে ভাবতে মৌ দৌড়ে নিচে চলে গেল। মেন ডোর থেকে বেরোতে যাবে, ঠিক সেই সময় নীলা এসে মৌয়ের হাত টেনে ধরে। ম্যাম প্লিজ, আপনি আর এক পা বাহিরে দিবেন না, তাহলে এটা আপনার জন্য মোটেও ভালো হবে না। মৌ এতক্ষণ হাঁ হয়ে নীলার কথা শুনে গেল। তারপর হঠাৎ করে মৌ নীলার হাত ছুটিয়ে বাইরে দৌড় দিল। না মানে বাবা, আসলে মৌকে কোথাও খুঁজে পাচ্ছি না। মৌ অফিসে যাওয়ার কথা বলে বেরিয়েছিল, কিন্তু এখনও তো বাড়ি ফিরল না। আগুন চৌধুরীর কথা মহিমকে জানতে দিলে চলবে না, তাহলে বড় সমস্যার মধ্যে পড়তে হবে আমাকে। পুলিশের কাছে না যেয়ে আমার বাগান বাড়িতে কি করছেন বলুন তো? চলুন, এক্ষুনি চলুন, পুলিশের কাছে যেতে হবে। যে করে হোক আমার মৌকে চাই। এতদিন নিজেকে সংযত রেখেছি বৈধভাবে ওকে নিজের করে নিব বলে, না হলে তো কবেই আমার এই বাগান বাড়িতে তুলে নিয়ে বাসর করে ফেলতাম। তবে জোর করে সব পাওয়াটা মজার না,
তাই এই কথাটা পুড়িয়ে বিয়ে করতে রাজি করাটা বৃথা হতে যেতে দিতে পারি না। কিছুতেই দিব না মৌ, কিছুতেই না। না মাহিম বাবা, পুলিশের কাছে আমরা যেতে পারবো না। তাহলে আমার মেয়েটার চরিত্রে কালো দাগ ফেলবে সমাজের লোকেরা। আমি চাই কিছুদিন অপেক্ষা করো, দেখো মৌ ফিরে আসে কিনা। কারণ আমার মনে হয় মৌ বিয়েটা এখন করতে চায় না বলে এমন একটা কাজ করেছে। তুমি একটু সময় দাও মহিম, দেখবে ও ঠিক ফিরে আসবে। যে করে হোক মহিমকে বিয়েটা পিছাতে রাজি করাতে হবে, নয়তো সব কিছু সবার সামনে এসে পড়বে। ওকে আঙ্কেল, আমি আর ওয়ান ওয়ে কুইট করব। যদি এই সময়ের ভিতর মৌ বিয়েতে রাজি হলে ভালো, নয়তো ওর এমন অবস্থা করব আমি নিজে দেখে শিউরে উঠবে। বাবা, কি বলবে বলো, আমার তাড়া আছে। একটা সত্যি কথা বলবে আমাকে? কি কথা জানতে চাও তাড়াতাড়ি বলে ফেলো। তুমি কি সত্যি আমাদের বাবা নাকি সৎ বাবা? ইমানের হঠাৎ মনে হলো বা গালটা জ্বলে যাচ্ছে, সাথে কানটা ঝিঝি করছে। গাল ধরে দাঁড়িয়ে আছে ইমান। নেক্সট টাইম আমাকে এরকম প্রশ্ন করার আগে এই থাপ্পড়টার কথা মনে রেখে প্রশ্ন করবে, অন্যথায় এর থেকেও কঠিন সাজা পেতে হবে তোমাকে। আমান খান আর কিছু না বলে ব্যাগ নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। এদিকে ইমান গালে হাত দিয়ে নিজের মনে মনেই প্রশ্ন করে যাচ্ছে, সত্যি কি আরমান খান আমাদের বাবা নাকি সৎ বাবা? আপুরে, তুই বেঁচে গেছিস পালিয়ে গিয়ে। যেখানে থাকিস ভালো থাকিস। কথাটা বলতে বলতে ইমামের দু চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। ম্যাম ম্যাম প্লিজ উঠুন, তাড়াতাড়ি সকাল হয়ে গেছে। স্যার ভীষণ পাগলামি করছে। আপনি যদি না যান তাহলে স্যারকে শান্ত করা সম্ভব না। উফ, আর একটু ঘুমাতে দে না ইমাম, সকাল সকাল জ্বালাস না তো। ম্যাম আমি ইমান না, নীলা, উঠুন প্লিজ। এবার নীলা বেশ জোরে চিৎকার করে বলায় মৌ শোয়া থেকে হুট করে উঠে বসে চারিদিক তাকিয়ে দেখতে থাকে। ও গড, অ্যাটলিস্ট ঘুম থেকে উঠলেন। থ্যাংক ইউ নীলা, রাতে তোমার রুমে আমাকে থাকতে দেওয়ার জন্য। তুমি যদি রাতে আমাকে না আটকাতে তাহলে শিওর আমার লাশটাও কেউ খুঁজে পেত না। ম্যাম এভাবে থ্যাঙ্কস দেওয়ার কিছু নেই। আপনি আমার স্যারের ভালোবাসা। আপনার সেফটির জন্য আমার জান দিতেও আমি একবারও ভাববো না। ওয়েট ওয়েট, কি বলছো তুমি এসব? আমি স্যারের ভালোবাসা? ম্যাম আপনার প্রশ্নের উত্তর আমি পরে দিব। তার আগে আপনি প্লিজ স্যারের রুমে যান। স্যার রাত থেকে রুমের দরজা বন্ধ করে রেখেছে, কেউ সাহস পাচ্ছে না দরজা নক করার। তাহলে আমাকে কেন বলছো? কারণ আর সবাইকে কিছু বললেও আপনাকে কিছু বলবে না। শিওর, আপনি চলুন আগে। নীলা মৌকে ঠেলে ঠুলে আগুনের রুমের সামনে দাঁড় করিয়ে দিল। মৌ এবার না চাইতেও দরজায় একবার নক করে বসলো। সাথে সাথে আগুন দরজা খুলে মৌয়ের এক হাত টান দিয়ে ভিতরে নিয়ে দরজা লক করে দিয়ে মৌকে বেডের উপর ছুঁড়ে মারল। তোর সাহস কি করে হয় আমার অনুমতি ছাড়া আমার রুম থেকে বের হওয়ার? স্যার আমি সরি, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমায় ক্ষমা করে দিন। আগুনের ভয়ে মৌ ওর চোখের পানি নাকের পানি একসাথ করে ফেললো। আগুন মৌয়ের চোখের পানি দেখে কিছুটা নরম হয়ে যায়। ধীর পায়ে মৌয়ের কাছে গিয়ে কপালে চুমু দিয়ে মৌয়ের কপালের সাথে কপাল রেখে বলে, মন পাখি, তুমি যদি কাল রাতে নীলার কথা না শুনতে তাহলে হয়তো তোমার সাথে আমি ভয়ঙ্কর কিছু করে ফেলতাম। স্যার আপনি প্লিজ আমার থেকে দূরে থাকুন, আমার সমস্যা হচ্ছে। মৌয়ের এমন অদ্ভুত কথা শুনে মৌকে ছেড়ে দিয়ে আগুন কপাল কুঁচকে তাকালো। আমি তোমার কাছে থাকলে কিরকম সমস্যা হয় আমি একটু শুনি। স্যারের কথা শুনে ওনার দিকে তাকাতেই যেন আমার ভীষণ লজ্জা লাগছে। এটা কি জন্য হচ্ছে আদৌ সত্যি জানি না, শুধু এইটুকু জানি আমাকে এখান থেকে পালাতে হবে। তার আগে জানতে হবে স্যার কেন আমাকে বারবার মন পাখি আর মেসেজ বলছে। স্যারের দিকে তাকাতেই যেন স্যারের ওই গাঢ় নীল চোখে আটকে গেলাম। কি অসম্ভব সুন্দর চোখ দুটো। মনে হলো নীল সাগর যেন কোনো মুহূর্তে আমি ডুবে পড়েছি। ছি ছি, আমি এসব কি ভাবছি এই বাজে খারাপ লোকটাকে নিয়ে।
নিজেকে ধিক্কার দিতে ব্যস্ত মৌ। তখনই আগুন মৌয়ের চুলের মুঠি ধরে ঠোঁটের ঠোঁট ডুবিয়ে দিল আগুন। মৌ আগুনের সিক্স প্যাক বডির সাথে না পেরে উঠে নিতে পড়ল গতকাল রাতের সামান্য স্যুপ খেয়েছিল মৌ। এখন মৌয়ের পেটে ইঁদুর বিড়াল অলরেডি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। এখন আবার ঠোঁটের উপর এমন অত্যাচার মৌ সহ্য করতে পারল না। দম বন্ধ হয়ে আসছিল। তখনই আগুন মৌকে ছেড়ে দিয়ে হাঁপাতে লাগলো, সাথে সাথে মৌ। নেক্সট টাইম আমার কথার অবাধ্য হলে এর থেকে কঠিন শাস্তি তোমাকে পেতে হবে মান পাখি। কাবাডে তোমার জন্য ড্রেস রাখা আছে, ফ্রেশ হয়ে নিচে আসো, ব্রেকফাস্ট করবো একসাথে, ঠিক আছে? মৌ ভয় পেয়ে মাথা নেড়ে সম্মতি জানালে আগুন গায়ের শার্ট জড়িয়ে নিয়ে নিচে চলে গেল। নীলা এদিকে আয়। জি স্যার। তোর হাত দেখি। নীলার হাত ধরে। স্যার আমি ঠিক আছে, কিছু হয়নি, হাত সরিয়ে নিয়ে। তোর কাছে আমি কিছু জানতে চেয়েছি। না মানে স্যার? দেখ নীলা, রাগের মাথায় তোকে আমি কালকে হার্ট করলাম, কিছু মনে করিস না বল। না স্যার, আমি কিছু মনে করিনি। রাস্তা থেকে কুড়িয়ে এনে এই এত বড় রাজপ্রাসাদে থাকতে দিয়েছেন, খেতে দিচ্ছেন, আমার মতন অনাথকে বোনের আদর ভালোবাসা দিয়েছেন, এখন বলছেন আমি কিছু মনে করব? কখনো না। তবে স্যার একটা কথা বলবো। বল। স্যার ম্যামকে সব সত্যিটা বলে দিলে তো ম্যাম আর পাল্টাতে চাইতো না, আর আপনাকে বুঝতে পারতো। নীলা ব্রেকফাস্ট রেডি কর। কথাটা বলে আগুন ডাইনিং এর চেয়ার টেনে বসে পড়ল। কিছুক্ষণ পর পর আগুন ঘড়ি দেখছে। দেখতে দেখতে প্রায় 30 মিনিট হতে চলল, কিন্তু মৌয়ের নিচে আসার নামই নেই। এবার আগুন বেশ বিরক্ত হয়ে চেয়ার থেকে উঠতে যাবে, ঠিক তখনই উপর থেকে মৌকে নামতে দেখলো। লাল রঙের শাড়ি পরা, ভিজে চুলগুলো ছেড়ে দেওয়া, টুপ টুপ করে চুল থেকে পানি পড়ছে। মৌকে দেখে মনে হচ্ছে মাত্রই সদ্য ফুটে ওঠা একটা লাল গোলাপ। ভাবতেই আগুনের ঠোঁটে হাসি ফুটে উঠল। হঠাৎ করে মৌয়ের গলা পেয়ে আগুনের ধ্যান ভাঙে। ওদিকে নীলা মুখ টিপে টিপে হাসতে লাগলো। এটা দেখে আগুন টেবিলের উপরে রাখা পানির গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মারে। মৌ ভয়ে পেয়ে আগুনের সামনে থেকে যেতে নিলে আগুন মৌয়ের হাত ধরে ফেলে। এদিকে মৌ আগুনের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, স্যার আপনি প্লিজ শান্ত হন, আমি কোথাও যাচ্ছি না, এখানেই আছি। এখানে বসো। আগুনের পাশের চেয়ারটায় বসতে বলল মৌকে। স্যারের কথা মতো ছেড়ে চুপ করে বসে পড়লাম। নীলা ঝটপট আগুন আর মৌকে চা নাস্তা দিল। মৌ কিছুই না খেয়ে চুপ করে বসেই রইল। আগুন চাটা মুখে নিতেই দেখে মৌ না খেয়ে চুপ করে বসে আছে। আগুন চাটা নিচে রেখে ব্রেড হাতে নিয়ে মৌয়ের মুখে ঢুকিয়ে দেয়। আচমকা এমন ঘটনার জন্য মৌ মোটেও প্রস্তুত ছিল না। কোনোভাবে খাবারটা খেয়ে রাগী কণ্ঠে মৌকে কিছু বলতে যাবে, তখনই আগুনের ফোনটা বেজে উঠল। কাজটা কমপ্লিট? ইয়েস স্যার, আপনি যেভাবে বলেছিলেন সেভাবে কাজটা করেছি। তবে ছেলেটি বেশ সমস্যা করছে, মানে খুব চেঁচামেচি করছে। ইডিয়েট, একটা ছেলেকে কিভাবে হ্যান্ডেল করতে হয় তা এখনো শিখিসনি। সরি স্যার। সরি মাই ফুট। সেইটাকে অজ্ঞান করে রাখো, এতক্ষণ না আমি আসছি। ওকে স্যার। আগুনের ফোনের কথা শেষ হতেই সামনে তাকিয়ে দেখে মৌ অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। মন পাখি প্লিজ, আমার দিকে এভাবে তাকিয়ে থেকো না। নিজেকে কন্ট্রোল করতে পারি না। দুষ্টুমি হাসি দিয়ে বলল আগুন। ছি, আপনি সব কি বলছেন স্যার? আর আপনি কোন ছেলেটাকে আটকে রেখেছেন? জানতে চাও মন পাখি? মৌ মাথা নাড়িয়ে সম্মতি জানাতে আগুন এক গ্লাস দুধ নিয়ে মৌকে জোর করে খাইয়ে দিয়ে মৌকে আর কোলে নিয়ে গাড়িতে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। আগুনের হুট করে মৌকে নিয়ে যাওয়া দেখে ছাদে দাঁড়িয়ে নীলা হাসতে লাগলো। নীলার হাসি দেখে নীলা প্রশ্ন করল, কি ব্যাপার নীলা, এরকম পাগলের মতো হাসছিস কেন? কি হয়েছে?
হাসবো না? নিনা কি বলছিস জানিস? আগুন স্যার ম্যামকে নিয়ে কোথায় গেল? না, আমি জানবো কি করে? বল, তুই বল কোথায় গেল? ম্যাম সব প্রশ্নের উত্তর দিতে। হোয়াট, রিয়েলি নীলা? তাহলে তো বেশ ভালো। না না, খুব খুব ভালো হবে। এখন শুধু সময়ের অপেক্ষা নিনা। চল নিচে চল, স্যারের রুমটা সাজিয়ে ফেলি ম্যামের প্রিয় ফুল দিয়ে। চল। স্যার, আমরা কোথায় যাচ্ছি? আগুন মৌয়ের প্রশ্নের উত্তরে শুধুমাত্র একটা মিষ্টি হাসি দিয়ে বলল, খুব তাড়াতাড়ি জানতে পারবে মন পাখি, জাস্ট একটু পেশেন্স রাখো। পেশেন্স রাখবো মানে? স্যার কি আমাকে মেরে ফেলার ফোন দিয়েছে? না না, তা হতে পারে না। এক নরক থেকে বেরিয়ে এসে আর কোনো নরকে ঢুকতে পারবো না আমি। এবার আমাকে সাহস করে কিছু করতে হবে, কিন্তু কি করব আমি? আইডিয়া। স্যার, একটা কথা বলবো? একটা কেন মন পাখি, 1000টা কথা বলো। আমি তো তোমার কথা শোনার জন্য ওয়েট করছি। তোমার মনে কি চলছে সেটা বুঝতেই আগুন চৌধুরী আর বাকি নেই। তবুও মন পাখি, তোমাকে একটা সুযোগ দিব পালনের। এবার যদি আমার হাতে ধরা পড়ো, তাহলে সারা জীবনের জন্য আমার মন গিয়ে তোমাকে বন্দি করে রাখবো। স্যার, আমার না খুব পানির পিপাসা লাগছে, আমি পানি খাবো। মৌয়ের কথা শোনা মাত্র আগুন খুব জোরে গাড়ি ব্রেক করে। মৌর দিকে তাকায় হোয়াট? এই কিছুক্ষণ আগে আমি তোমাকে নিজের হাতে দুধ খাইয়ে দিলাম না? হ্যাঁ মানে আমার আবার পিপাসা পেয়েছে। আগুন আগুন গাড়িতে কোনো পানির বোতল না পেয়ে গাড়ি সাইড করে দোকান থেকে পানি আনতে বেরোতেই মৌ আস্তে আস্তে গাড়ি থেকে বেরিয়ে পাশের জঙ্গলের ভেতরে ঢুকে যায়। আগুন দোকান থেকে পানির বোতল কিনে এনে মৌকে দিতে যাবে, তখনই দেখে গাড়ি ফাঁকা। আগুন পাশের জঙ্গলে ঢুকে যায়। কিছু দূর যেতেই আগুন খেয়াল করে কাটা গাছের সাথে ছোট্ট লাল কাপড়ের টুকরো জড়িয়ে আছে। আগুন হালকা হাসি দিয়ে সে পথ ধরে এগোতে থাকে। মাগো, এত বড় সাপ তো আমি জিন্দেগিতেও দেখিনি। এখন যদি এই সাপটা আমায় কামড় দেয়, তাহলে তো আমি হক্কা পেয়ে যাব, আর কেউ আমাকে বাঁচাতে পারবে না। ভাবতে ভাবতেই মৌ লাফাতে লাফাতে জোরে জোরে চিৎকার করতে লাগলো সাপটাকে দেখে। আল্লাহ, কেন যে শাড়িটা পরতে গেলাম, এখন দৌড়াতেও পাচ্ছি না, শাড়িটা পায়ে বেঁধে যাচ্ছে বারবার। কি করবে মৌ তা ভাবতে ভাবতে দেখে সাপটা সবল দেওয়ার জন্য এগিয়ে আসছে। মৌ ভয়ে হাত দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ পর মৌ খেয়াল করলো সাপটা এখনো সবল দেয়নি। পায়ে কোনো ব্যথা অনুভব করলো না। চোখ থেকে হাত সরিয়ে সাপটাকে দেখার জন্য পিট পিট করে তাকাতেই দেখে সামনে স্বয়ং আগুন চৌধুরী দাঁড়িয়ে। হাত দুটো পকেটে রেখে মুখে কিউট মার্কা একটা হাসি হাসি মুখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি কি বলবো বুঝতে পারছি না। চারদিকে তাকিয়ে দেখলাম কোথাও এই সাপটাকে দেখতে পেলাম না। তা দেখে একটা স্বস্তির নিঃশ্বাস পেলাম, কিন্তু এখন ভাবছি এই লুচু স্যারটার হাত থেকে কিভাবে বাঁচা যায়। এখন কি দৌড় দিব নাকি হেঁটে হেঁটে যাবো? আর এই শাড়ি পরে তো বেশি বেশি দূর পর্যন্ত যেতে পারবো না। তাহলে আমি বলছি তাহলে কি করবে? মানে ইজ সিম্পল ওয়েট। বেশি কথা না বলে কোলে তুলে নিলাম। এই এই কি করছেন? কি ছাড়ুন, আমি আপনার সাথে যাব না কোথাও। তাহলে কি ওই লম্পট মাহিনের কাছে যাবে? গাড়িতে বসিয়ে দিয়ে বলল আগুন। মাহিমের কথা শুনতেই মৌ চুপ করে গেল, যেন কোনো এক অজানা ভয় ঘিরে ধরেছে মৌকে। আগুন আপাতত মৌয়ের ভয়টা কাটাতে চায় না, তাই সেই গন্তব্যে পৌঁছানোর জন্যই গাড়ি স্টার্ট দিল। মন পাখি নামো। আগুনের কথা মতো মৌ চুপচাপ গাড়ি থেকে নেমে গেল। আগুন মৌয়ের হাত ধরে আগুনদের পুরনো কারখানার ভেতরে ঢুকতেই কয়েকজন লোক এসে আগুনকে এক সালাম দিতেই লাগলো, আর একজন এসে আগুনের হাতে গান দিতে দিতে বলল, স্যার, আপনার কথা মতো ছেলেটাকে অজ্ঞান করে রাখা হয়েছে। ঠিক আছে, এখন পানি নিয়ে আয়, ওর জ্ঞান ফেরাতে হবে। ওকে স্যার, আপনি ভিতরে যান। লোকটি আগুনের কথা মতো পানি আনতে বাইরে চলে গেল, আর আগুন মৌকে নিয়ে ভেতরে চলে গেল।
মৌ কিছু জিজ্ঞাসা করতে যাবে আগুনের কাছে, তখনই আগুন চোখের ইশারায় মৌকে চুপ থাকতে বলল। আমাকে না দেখে ওই চেয়ারে যে ছেলেটাকে দেখছ, ওর চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফেরাতে হবে তোমাকে। আমি? হ্যাঁ ইমন, পানিটা মন পাখির হাতে দে। আগুনের কথা মতো মিলন পানির বোতলটা মৌয়ের হাতে দিতেই মৌ ধীরে ধীরে ছেলেটির কাছে দাঁড়াতেই মৌয়ের হাত থেকে পানির বোতলটা পড়ে গেল। কাপা কাপা গলায় বলে উঠল, ইমাম? মিলন পানির বোতলটা নিচ থেকে তুলে আবার মৌয়ের হাতে দিল। মৌ বোতলের মুখ খুলে হাতে পানি নিয়ে ইমানের মুখে ছিটে দিয়ে পাগলের মতো কাঁদতে লাগলো। ভাই কি হচ্ছে তোর? চোখ খোল, দেখ আমি তোর সামনে দাঁড়িয়ে আছি, একবার চোখ মেলে তাকা ভাই। ইমানের ধীরে ধীরে জ্ঞান ফিরতেই সামনে মৌকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে যায়। আপু তুই এখানে? আর আমাকে কেন এরা তুলে আনলো? ইমানের কথা শুনে এক রাশ ঘৃণা নিয়ে আগুনের দিকে তাকিয়ে রইল মৌ। আগুন মৌয়ের চোখ দেখেই বুঝতে পারল মৌ ওকে ভুল বুঝেছে। ক্যারিফাই করার জন্য মৌয়ের দিকে 2 পা এগোতেই মৌ 2 পা পিছিয়ে গেল। এটা দেখে আগুন যেন থমকে গেল। মিলনকে চোখের ইশারায় যেতে বলল আগুন। মিলন চলে যেতেই আগুন পানির বোতল নিয়ে পুরো পানিটা ইমানের মুখে ঢেলে দেয় আগুন। আগুনের এমন কাজ দেখে মৌ হতবাক হয়ে যায়। মৌ রেগে গিয়ে আগুনের হাত ধরে ধাক্কা মেরে ইমানের কাছ থেকে সরিয়ে দিয়ে বলতে থাকে, হাউ ডেয়ার ইউ মিস্টার আগুন চৌধুরী, আপনার সাহস কি করে হয় আমার ভাইয়ের সাথে এমন বিহেভিয়ার করার? কথাগুলো বলতে বলতেই মৌয়ের চোখ মুখ লাল হয়ে যায়। আগুন এতক্ষণ চুপ করে মৌর সাহস দেখছিল, কিন্তু হঠাৎ করেই ইমান মৌয়ের হাত চেপে ধরে কিছু বলতে যাবে, তখনই মৌ বলে উঠল, ভাই তুই চিন্তা করিস না, আমি থাকতে এই লোকটা তোর কোনো ক্ষতি করতে পারবে না। আপু তুই ভুল বুঝছিস আগুন ভাইয়াকে। মানে তুই সব কি বলছিস? আর ওনাকে ভাই বা কেন বলছিস? আমি কিছু বুঝতে পারছি না। মানেটা আমি বলছি বন পাখি। সিজান, তুই এত বড় ভুল কি করে করতে পারলি? এখন যদি ইমাম কোনোভাবে আগুন চৌধুরীর হাতে পড়ে যায় তাহলে কি হবে বুঝতে পারছিস? আমার পুরো প্ল্যানটা মাঠে মারা যাবে। সরি স্যার, আসলে আমরা বুঝতে পারিনি এইটুকু ছেলে আমাদের এভাবে গোল খাওয়াবে, এটা আমরা বুঝতে পারিনি। জাস্ট শাট আপ সিজান, কোনো প্রকার এক্সকিউজ আমি শুনতে চাইনি। যত তাড়াতাড়ি সম্ভব ইমামকে খুঁজে বার করো, নয়তো তোমার অবস্থাও আমি মমতার মতো করব। ইয়েস স্যার। সিজান চলে যেতেই আরমান খান বারবার পায়চারি করছে, কোনো মতেই আগুনের ভয়টা মন থেকে সরাতে পারছে না আরমান খান। কিছুক্ষণ হাঁটার পর সোফায় হেলান দিয়ে বসে পড়ে। তখনই মাহিম এসে হাজির হয়। আঙ্কেল, মোর কোনো খবর পেয়েছেন? না মাহিম, তবে এতটুকু জানি এই শহরে কোথাও একটা লুকিয়ে আছে। ও রিয়েলি? তাহলে তো আমি নিজেই মৌকে খুঁজে বের করতে পারবো। পারবে বাবা, তুমি মৌকে খুঁজে দিতে পারলে আমার সত্যি খুব উপকার হয়। পারবো আঙ্কেল, তাহলে এখন আসি, রাতে কথা হবে। মাহিম চলে যেতেই আরমান খান এক স্বস্তির নিঃশ্বাস ফেলল। মৌয়ের চিন্তা না হয় ফাহিম করলো, কিন্তু ইমামকে কোথায় খুঁজবো আমি? কোনো মতে যদি ওই ডায়েরিটা সহ আগুন বা মৌয়ের সামনে পড়ে যায় তাহলে আমার সব খেল খতম। আপনি বলবেন মানেটা কি? মন পাখি, তুমি হয়তো ভাবছ ইমামকে আমি কিডন্যাপ করেছি, কিন্তু সত্যিটা হলো আমি ইমামকে কিডন্যাপ হাত থেকে বাঁচিয়েছি। আগুনের কথা শুনেই মৌ ইমানের দিকে তাকাতেই ইমান মাথা নেড়ে সায় দেয়, মানে আগুন যা বলছে সত্যি বলছে। তাহলে সকালে যে আপনি ফোনে মৌকে বাকিটা বলতে না দিয়ে আগুন বলল, সকালে যার কথা বলছিলাম সে অন্য কেউ ছিল। স্যার আজ প্লিজ আমাকে সব সত্যিটা বলুন প্লিজ, হাত জোর করে মৌ বলতে লাগলো। মন পাখি, কখনো আমার সামনে হাত জোর করবে না তুমি। তুমি না চাইলেও আর সব সত্যটা বলবো তোমায় আমি। মন পাখি, হয়তো মনে নেই, বা মনে নেই বললে ভুল হবে। তোমার সেই অ্যাক্সিডেন্টের পর তুমি তোমার পুরনো সব স্মৃতি ভুলে গেছো, তাই তোমার কিছুই মনে নেই। আমার ড্যাড আরিয়ান চৌধুরী আর তোমার মম মমতা চৌধুরী ভাই বোন।
আরমান খান আমাদের সম্পত্তি থেকে ফুপির সাথে প্রেমের নাটক করে পালিয়ে বিয়ে করে, আর সেটা আমার দাদিমা মেনে নেয়নি, তাই ত্যায্য করে দেয় ফুপিকে। কিন্তু ড্যাড তার ছোট বোনকে এতটাই ভালোবাসতো যে দাদিমাকে উপেক্ষা করে ফুপিমার সাথে যোগাযোগ রাখতো। ফুপির বিয়ের 1 বছর পর তোমার জন্ম হলো। দাদিমা আর রাগ করে থাকতে না পেরে আরমান খানের সাথে তোমাকে আর ফুপিকে বাড়িতে ফিরিয়ে আনে। আর আরমান খান কিছু বছর ভালোর মুখোশ পরে থেকে আস্তে আস্তে তার আসল রূপে ফিরতে লাগলো। ফুপিকে প্রায় প্রতিদিন রাতে টর্চার করত। তখন তোমার বয়স 5 বছর, আর আমার ছোট বোন হিমু ছিল তোমার বয়সী। ছোটবেলার থেকে তোমার প্রতি আমার অন্যরকম একটা টান অনুভব করতাম। তোমার প্রিয় কালো গোলাপ ছিল, তাই আমি প্রতিদিন তোমার জন্য একটা করে কালো গোলাপ নিয়ে আসতাম। তুমি গোলাপ পাওয়ার জন্য আমার সাথে কথা বলতে, কিন্তু আমি কোনো ছেলেকে তোমার আশেপাশে থাকতে দিতাম না। কেউ যদি তোমার সাথে খেলতে চাইতো আমি তাকে মেরে বার করে দিতাম। কিন্তু তুমি ছিলে ভীষণ ভীতু, আমাকে প্রচুর ভয় পেতে, তাই সারাক্ষণ হিমুর সাথে খেলতে। তো যতক্ষণ তুমি হিমুর সাথে খেলতে আমি তোমার পাশে থাকতাম। হঠাৎ তোমার বাবা ড্যাডকে বলে তোমার আর আমার বিয়ের কথা। আমরা কেউ জানতাম না ওই জানালাটার আসল উদ্দেশ্য। ড্যাড এক কথায় রাজি হয়ে যায়, কিন্তু মম প্রথম রাজি ছিল না। কিন্তু ড্যাড মমকে কোনো মতো রাজি করিয়ে নেয়। শুধু কথা হয় আমাদের এখন ইসলামের নিয়মে বিয়ে হবে, কিন্তু রেজিস্ট্রি হবে আমরা বড় হলে। তা অনুযায়ী 7 দিন পর তোমার আর আমার বিয়ের আয়োজন করা হয়। এদিন তোমাকে লাল শাড়ি পরে অসম্ভব সুন্দর লাগছিল, তোমাকে একদম পুতুল বইয়ের মতো লাগছিল। আমি শুধু তোমাকে হা করে দেখছিলাম। এদিকে বারবার আমাকে কাজী সাহেব কবুল বলতে বলছিল। আমার সেদিকে কোনো হুঁশ ছিল না। তুমি আমাকে জড়িয়ে ধরে জাপটে এসে বলতে লাগলে, আগুন ভাইয়া কবুল বলছো না কেন? তুমি কবুল না বললে তো আমার পুতুলের বিয়ে হবে না। এখন তোমার কথা আর কাণ্ড দেখে সবাই হেসে দিয়েছিল। তারপর আমি কবুল বলার পর তুমিও বারবার কবুল বলে চেঁচাতে লাগলে। সব কিছুর মধ্যে বিয়েটা হয়ে গেলে আরমান খানকে কোথাও দেখতে না পেয়ে মম আর ড্যাড খুঁজতে লাগলো। এতক্ষণ মৌ মন দিয়ে সবটা শুনছিল, কিন্তু হঠাৎ বলতে বলতে আগুন থেমে যাওয়ায় মৌ বলতে লাগলো। থেমে কেন গেলেন বলুন, তারপর কি হলো? এতক্ষণ আগুন মুখে এক অদ্ভুত প্রশান্তির হাসি নিয়ে কথাগুলো বলছিল, কিন্তু মোর কথা শুনে সেই হাসি বিলীন হয়ে গেল। চোখ ছলছল করছে আগুনের, কষ্ট হচ্ছে, তারপরও ও বারবার বলতে লাগলো আগুন। ড্রয়িং রুমে কাকে দেখতে না পেয়ে মম ড্যাড খুঁজতে গিয়ে দেখে ড্যাডের কারবার খোলা। চেক করতে গিয়ে দেখে ব্যাডের গোল্ড ডায়মন্ড জুয়েলারি কিছুই নেই। ফুপির রুমে গিয়ে দেখো ঠিক একই অবস্থা, রুম খালি, আলমারি ফাঁকা, কোনো কাপড় নেই। আরমান খানকে মাম ফুপির সন্দেহ হচ্ছে। ছাদে খুঁজতে যেতেই হিমুর চিৎকার কানে ভেসে আছে। মম ড্যাড ছাদে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। ছাদে গিয়ে দেখে আরমান খান ফুপির হাত টেনে নিয়ে যেতে চাচ্ছে, আর ফুপি বারবার ছাদের কানমিশের নিচে যেতে চাচ্ছে। এটা দেখে ড্যাড রেগে গিয়ে আরমান খানের কালে একটা থাপ্পড় মারে। ফুপিকে আরমানের হাত থেকে ছাড়াতে গেলে ফুপি বলে ওঠে, ভাইয়া হিমুকে বাঁচা, হিমুকে এই জানোয়ারটা ছাদ থেকে ফেলে দিয়েছে, হিমুকে বাঁচা। কথাটা বলে ফুফি সেখানে জ্ঞান হারায়। আর এদিকে মম ড্যাড হিমুর এই অবস্থা দেখে পাগলের মতো হয়ে যায়। সবাই মিলে হিমুকে নিয়ে হসপিটালে আসে। ডাক্তার ট্রিটমেন্ট করতেই ড্যাড পুলিশকে নিয়ে বাড়িতে এসে দেখে আরমান খান বা ফুফি তোমার কোনো সিন নেই, বাড়িতে নেই। আমরা হিমুকে নিয়ে হসপিটালে আসতে আরমান খান তোমাকে আর ফুফিকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়, শুধু কিছু টাকার জন্য। জানো মন পাখি, আমার ছোট্ট বোনটার দোষ কী ছিল? দোষ ছিল শুধু এটাই যে আরমান খানকে টাকা চুরি করতে হিমু দেখে ফেলেছিল। শুধু এইটুকু কারণের জন্য হিমুকে এত বড় শাস্তি পেতে হচ্ছে হসপিটালের বেডে শুয়ে। আগুনের কথা শুনেই মৌ ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ছি, বাবা এতটা খারাপ? কিছু টাকার জন্য একটা নিষ্পাপ বাচ্চাকে মেরে ফেলতে কলিজা কেঁপে উঠলো না? তখনই আগুন মৌকে ধমক দিয়ে বলল, না, আমার বোন মরেনি, তবে হসপিটালে জিন্দা লাশ হয়ে
বেডে শুয়ে আছে, 15 বছর ধরে কোমায়। মৌ কিছু না বলে শুধু কেঁদেই যাচ্ছে আর নিজেকে ধিক্কার দিচ্ছে এমন পিতার মেয়ে হওয়ার জন্য, যে কিনা টাকার লোভে একটা বাচ্চা মেয়েকে মেরে ফেলতে দ্বিধাবোধ করেনি। তারপর কি হলো জানতে চাইবে না মন পাখি? আপনি আমাকে কি করে খুঁজে বের করলেন? তুমি আমার স্ত্রী মন পাখি, তোমাকে তো আমাকে খুঁজে বের করতেই হতো, তাই না? আপনি কি করে জানলেন? আমি বাকিটা বলতে না দিয়ে আগুন বলতে লাগলো। ড্যাড খুব গোপনে তোমাদেরকে খোঁজার জন্য ডিরেক্টেড লাগিয়েছিল, তারাই তোমাদের খুঁজে বের করে। তাদের মাধ্যমে জানতে পারি সেদিন তোমরা তাড়াহুড়া করে বেরোনোর সময় সেদিন তোমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, আর সেই অ্যাক্সিডেন্টে তোমার মাথায় গভীর আঘাত পাওয়ার জন্য তুমি অতীতের সব ঘটনা ভুলে যাও, কিন্তু আমি সবসময় তোমার আশেপাশে থাকতাম। তার মানে এত বছর যাবত আপনি আমার জন্য কালো গোলাপ পাঠাতেন? হ্যাঁ আমি পাঠাতাম, আর ওই জানোয়ারটা বুঝতে পেরে মাইমের সাথে তোমার বিয়ে ঠিক করে। তার আগে বলুন, আপনার অফিসে জব করার সময় আপনি এত খারাপ ব্যবহার কেন করতেন? কারণটা তুমি খুব ভালো করে জানো। ছোটবেলার থেকে তোমার আশেপাশে কোনো ছেলেকে সহ্য করতে পারতাম না, আর সেখানে তুমি অফিস কলিগদের সাথে হেসে হেসে কথা বলতে, যা আমি মোটেও সহ্য করতে পারতাম না মন পাখি। আগুনের কথা শুনে মৌয়ের ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। মৌ মনে মনে ভাবছে সত্যি কেউ ওকে এতটা ভালোবাসতে পারে। আপু এইটা নাও। কি এটা ইমাম? আপু এটা আম্মুর ডায়েরি। ডায়েরি? হ্যাঁ আপু, তুমি এটা পড়লে জানতে পারবে বাবা কতটা নীচ প্রকৃতির লোক। ইমানের কথা শুনে মৌ ডায়েরিটা হাতে নেয়। দেখুন মিস্টার চৌধুরী, আমার ছোটবেলার কোনো কথাই মনে নেই, আর তা কেন আপনি খুব ভালো করেই জানেন। আর এখন তো আমিও জানলাম আপনি আমার মামাতো ভাই, তাই আপনাকে সরাসরি বলছি আমি এই বিয়ে মানি না। আপু এটা তুই কি বলছিস? আমি যা বলছি ঠিকই বলছি ইমাম। আর এই মিস্টার আগুন চৌধুরী, বাবা যা যা আপনাদের সাথে করেছে তা হয়তো আমি ঠিক করতে পারবো না, কিন্তু এই নয় যে আপনি যে বিয়েটার কথা বলছেন আমি সেটা মেনে নিব। আমি যা বলেছি ক্লিয়ার করেই বলেছি। শুনুন, আমি এই বিয়েটা মানি না। যেটা হয়েছে ওটা ছিল বাবার একটা প্ল্যান, আমি আর কিছুতেই বাবার প্ল্যানের অংশ হতে পারবো না। আর একটা কথা, যখন আমাদের বিয়েটা হয়েছিল তখন আপনি বা আমি কেউই প্রাপ্তবয়স্ক ছিলাম না, যা আইনত গ্রহণযোগ্য নয়। তাই আপনাকে বলছি এইসব ভুলে যান, আর বাবার সাথে আপনার যা করতে হয় করুন। আমি বা আমার ভাই কেউই বাধা হতে আসবো না। আমি আর বাকিটা বলতে না দিয়ে আগুন রেগে চিৎকার করে বলতে লাগলো। মন পাখি তোমাকে অনেক ছাড় দিয়েছি, আর না। কি বলেছিলে? ছোটবেলার বিয়ে আইনযোগ্য নয়, প্রাপ্তবয়সে বিয়ে গ্রহণযোগ্য, তাই তো? আগুনের মুখের দিকে তাকিয়ে মৌ মুখের কথা যেন সব হারিয়ে যাচ্ছে। আগুনের চোখ দিয়ে যেন লাভা বের হচ্ছে। মৌ তোতলাতে তোতলাতে বলল, হ্যাঁ মানে? আপু তুই কি করছিস? এটা আগুন ভাইকে কেন রাগাচ্ছিস? চুপ কর ইমাম, উনি এমনিতেও প্রচুর রাগে, রাগ করতে কোনো কারণ লাগে না। এখন কি করবো বল? দেখছিস না ওনাকে কতটা হিংস্র লাগছে? আমার কিন্তু ভীষণ ভয় করছে ইমাম। দেখুন স্যার, আমি আমি আমার কথা বলতে দিয়েছি, আমি আপনার সাথে থাকবো না। কথাটা শেষ হওয়ার আগেই আগুন মৌয়ের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আগুনের রাগ কামড়ের পরিণত হচ্ছে। মৌ চেয়েও নিজের থেকে আগুনকে সরাতে পারছে না। এদিকে ইমান লজ্জা পেয়ে অন্যদিকে ফিরে আসে। কয়েক মিনিট পর মৌকে ছেড়ে দিয়ে হাবাতে লাগে আগুন। এদিকে আর একটু হলেই মৌয়ের নিঃশ্বাস আটকে মরেই যেত। এই অবস্থায় মৌ প্রচণ্ড পরিমাণ রেগে যায়, কারণ ওর সামনে দাঁড়িয়ে আছে ইমান। ছোট ভাইয়ের সামনে এভাবে কিস করায় মৌ লজ্জায় যেন মরেই যাচ্ছে। এদিকে আগুনের উপরে রাগটাও সামলাতে না পেরে ঠাস করে আগুনের গালে থাপ্পড় মেরে দিল মৌ। আচমকা এমন ঘটনায় ইমান আগুন দুজনেই চমকে যায়। আগুন রাগে হাত মুষ্ট করে দেওয়ালে খুব জোরে ঘুষি মারে, এত জোরে মারে যে হাত কেটে গল গল করে রক্ত পড়ছে। হাজার হোক বাঙালি নারী কখনো নিজের স্বামীর রক্তাক্ত অবস্থা দেখতে পারে না। মৌ তার ব্যতিক্রম নয়। শাড়ির আঁচল
খানিকটা অংশ ছিঁড়ে আগুনের কাটা হাতটা বেঁধে দেয়। মৌ কিছু বলতে যাবে তখনই আগুন মৌকে ঘাড়ে তুলে নিয়ে কারখানা থেকে বেরিয়ে পড়ল। সাথে সাথে ইমান ও আগুনের সাথে বেরিয়ে গেল। স্যার, আপনি কি করছেন? প্লিজ আমাকে ছাড়ুন। ইমাম ভাই, এই ডেঞ্জারাস লোকটার হাত থেকে আমাকে বাঁচা, আজ হয়তো আমাকে মেরে ফেলবে। বলে কাঁদতে লাগলো। মোর অজানা এক ভয় চেপে ধরেছে। মৌকে কি করতে যাচ্ছে আগুন ওর সাথে? ইমাম মৌকে নিয়ে আগুন চৌধুরীর মেনশনে ফিরে এলো। এদিকে নীলা আগুনকে দেখে ভয়ে হাত পা কাঁপছে। আগুন নীলার সামনে এসে বলে, নীলা ইমনকে ওর রুম দেখিয়ে দেয় আর আমাকে যেন কেউ ডিস্টার্ব না করে। কথাটা বলে আগুন মৌকে কোলে নিয়ে উপরের রুমের দিকে চলে যায়। আগুনকে যেতে দেখে নীলা যেন হাফ ছেড়ে বাঁচল। ইমানকে নিচের একটা রুমে দিয়ে নিজের কাজে চলে গেল নীলা। স্যার প্লিজ, আপনি পাগল হয়ে গেলেন নাকি? কি করছেন কি? মৌয়ের কোনো কথাই যেন আগুনের কানে ঢুকছে না। আগুন মৌয়ের শাড়ি খোলায় ব্যস্ত। খুব শখ না আমার থেকে দূরে চলে যাওয়া, তাই না? আজকে তোর এমন অবস্থা করব যে আমাকে ছেড়ে যাওয়ার ভুলও মনে আনবে না। আগুন মৌয়ের শাড়ি এক ঝটকায় খুলে ফ্লোরে ছুঁড়ে মেরে মৌকে বেডের সাথে দু হাত চেপে ধরে সারা মুখে চুমু দিতে থাকে। এক পর্যায়ে চুমুগুলো কামড়ের রূপ নিতে ঠোঁটে গলায় পেটে কামড় দিতে থাকে। মৌ যন্ত্রণায় দাঁতে দাঁত চেপে সহ্য করতে থাকে। মৌ ভালো করেই বুঝতে পেরেছে আজ অবস্থার জন্য নিজেই দায়ী। এই কথাগুলো না বললে হয়তো আগুন কখনোই এমন কাজ করতো না। আগুন আজ হিংস্র বাঘের মতো মৌয়ের শরীরে আঘাত করছে। এ হিংস্র ভালোবাসা দিয়ে একটা সময় আগুন ক্লান্ত হয়ে মৌয়ের পেটের উপর মুখ গুজে দিয়ে ঘুমিয়ে পড়ে। স্যার, ইমাম আগুন চৌধুরীর হাতে ধরা পড়ে গেছে। এখন আমরা আর কিছু করতে পারবো না। শিট, এটাই হওয়ার বাকি ছিল। আমার সব প্ল্যান ফ্লপ হয়ে গেল। না, এখানে আর থাকা যাবে না। এখনই আমাকে এই শহর থেকে পালিয়ে যেতে হবে, নয়তো আগুন আমাকে ছাড়বে না। কোথায় পালাবেন আঙ্কেল? আরমান খান পালানোর কথা বলার সময় মাহিম পেছনে এসে দাঁড়ায়, কিন্তু আরমান খান মাহিমের উপস্থিতি টের না পাওয়ায় অনবরত কথা বলেই যাচ্ছে। কি হলো আঙ্কেল? মুখে দই জমিয়ে রাখছেন নাকি? কথা বলছেন না যে? আরে না ফাহিম বাবা, পালাবো কেন? আমি তো মৌয়ের কথাই বলছিলাম। আরে বাস, এ দেখি আমার থেকেও এক কাঠি উপরে। কি সুন্দর অনবরত মিথ্যা কথা বলে যাচ্ছে। আমি নিজ কানে শুনলাম উনি শহর ছেড়ে নিজে পালিয়ে যাওয়ার কথা বলেছে, আর এখন মিথ্যে কথা বলছে। নিশ্চয়ই কোনো ঘাপলা আছে, আর তা কি আমাকে ওটা বের করতে হবে। ও আচ্ছা, তো মৌয়ের কোনো খবর পেয়েছেন? না বাবা, খোঁজ চলছে। ফাহিম বাবা, আমাকে আজ একটু শহরের বাইরে যেতে হবে। ও ঠিক আছে, কোনো সমস্যা না, আপনি যান। এই সুযোগ আপনার পিছু নিয়ে সবটা জানতে হবে আমাকে। কথাগুলো ভাবতে ভাবতে মাহিম বাইরে চলে গেল। অনেকক্ষণ যাবৎ মৌ শাওয়ার অন করে তার নিচে বসে আছে। না, কান্না পাচ্ছে না মৌয়ের। নিজের বাবার কর্মকাণ্ডের কথা শুনে ঘৃণায় লজ্জায় মাথা কাটা যাচ্ছে মৌয়ের। আচ্ছা, আমি যদি নিজেকে আগুনের জায়গায় থাকতাম তাহলে কি করতাম? আমি হয়তো সবকিছু ধ্বংস করে দিতাম, কঠিন শাস্তি দিতাম আগুনকে। কিন্তু সে জায়গায় আগুন যা করেছে তা হয়তো আমি কখনোই করতে পারতাম না। শত্রুকে কখনো ভালোবাসতেই পারতাম না। না, আর এমন ভুল আমি করবো না। আগুনকে আপন করে নিব। বাবার করা প্রত্যেকটা ভুল আমি শুধরে দিব। মৌ শাওয়ার নিয়ে কালো রঙের একটা শাড়ি পরে নেয়। এলোমেলো ভেজা চুল ছেড়ে দিয়ে চোখের লেপ্টে যাওয়া কাজল ঠিক করতে থাকে। তখনই হঠাৎ কেউ কোমর জড়িয়ে ধরে ভেজা চুলে মুখ গুজে দেয়। মৌয়ের বুঝতে আর বাকি নেই কে ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে, কিন্তু মৌয়ের মুখে কোনো কথা নেই। চোখ বন্ধ করে আগুনের শরীরের ঘ্রাণ নিতে লাগলো মৌ। আই এম সরি মন পাখি, রাগের বয়সে তোমাকে এতটা হার্ট করার জন্য। মৌ আগুনের কথার কোনো উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করলো। স্যার, আমি আপনার বোনের সাথে দেখা করতে চাই।
মৌয়ের মুখে এই কথা শুনে আগুন মৌকে ছেড়ে দিয়ে নিজের দিকে ঘুরিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, তুমি সত্যি দেখা করতে চাও বোনের সাথে? আগুনের কথার প্রতি উত্তরে মৌ মাথা নেড়ে সায় দেয়। আগুন মৌয়ের কথায় খুশি হয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আই অ্যাম সো হ্যাপি। মন পাখি, তুমি সত্যি সবটা মেনে নিয়েছো দেখে। আপনাকে কে বললো যে আমি সবটা মেনে নিয়েছি? মৌয়ের কথা শুনে আগুনের মুখের হাসি হঠাৎ করে গায়েব হয়ে গেল। মন পাখি, বনু বাংলাদেশে নেই। বনুকে ড্যাড ইউকে নিয়ে গেছে উন্নত চিকিৎসার জন্য। তাই তুমি এখন বনুর সাথে দেখা করতে পারবে না। আমি জানি আপনার কষ্ট হচ্ছে, তবে আপনার এই কষ্ট দূর করেই তবে আমি আপনাকে নিজের করে নিব। তার আগে আমাকে যতটা কষ্ট দিয়েছো ততটাই কষ্ট আমি তোমাকে দিব। দেখুন মিস্টার চৌধুরী, আপনি অনেক টর্চার করেছেন আমার উপর। আমি ইচ্ছে করলেই এর কঠোর প্রতিবাদ করতে পারতাম, কিন্তু আপনার রাগ জেদের ওপর আমি কোনো কথাই বলিনি। তবে এখন থেকে আমার ওপর কোনো প্রকার জোর করলে তার ফল খুব একটা ভালো হবে না আপনার জন্য। আর হ্যাঁ, আমার বাবা যা করেছে তা জঘন্যতম অন্যায় করেছে। আমি শাস্তি দিব আমার বাবাকে, এমন শাস্তি দিব যা কল্পনাও করতে পারবে না। আগুন মৌয়ের এমন কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। যে মেয়ে সাজছে আর কাটে না, সে মেয়ে আগুন চৌধুরীর সামনে দাঁড়িয়ে এতগুলো কথা বলল। বিষয়টা হজম হচ্ছে না আগুনের। বেশ কিছুটা সময় লাগলো। আপনি কি এইভাবে দাঁড়িয়ে থাকবেন? না মানে, সকালবেলা জাস্ট এক গ্লাস দুধ খেয়েছিলাম আর এখনো পর্যন্ত কিছু খাইনি। মৌয়ের কথায় টনক নড়ল আগুনের। হ্যাঁ, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর একসাথে খাবো। আগুন ওয়াশরুমে ঢুকতেই মৌ আগুনের ফোন নিয়ে ব্যালকনিতে চলে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। জি আঙ্কেল, আপনার একটা ছোট্ট হেল্প চাই। জি আচ্ছা। কলটা ডিসকানেক্ট করতেই পিছনে তাকিয়ে দেখে আগুন এখনো ওয়াশরুম থেকে বের হয়নি। মৌ ফোনটা জায়গা মতো রেখে রুমটা পরিষ্কার করে নিচে চলে গেল। ম্যাম, আপনি নিচে, কিছু প্রয়োজন হলে আমাকে ডাকতে পারবেন। কোনো ব্যাপার না নীলা, তুমি আমাকে ম্যাম বলবে না, ভাবি বলেই ডাকবে, ওকে? কিন্তু ম্যাম, আমি আপনাকে কি করে ভাবি ডাকবো? আপনি তো আমার মালিক। ছি নীলা, মালিক কি বলছো? মালিক তো একমাত্র আল্লাহ তাআলা, আর কেউ। আর আমরা তোর বান্দা, তাই মালিক বলবে না, আর না ম্যাম, ভাবি বলে ডাকবে, মনে থাকবে? জি ভাবি, মুখে হাসি নিয়ে বলল নীলা। এখন কিচেনে চলো, রান্না করব। তুমি আমাকে হেল্প করবে। কোথায় কি জিনিস আছে তা তো আমি জানি না, তুমি দেখিয়ে দিবে। ভাবি, তার আর কোনো দরকার নেই। আমার সব রান্না করা শেষ, টেবিলে সব সার্ভ করা হয়ে গেছে। মৌ আর কথা না বাড়িয়ে টেবিলে বসে পড়ে। অন্যদিকে আগুনও ফ্রেশ হয়ে নিচে ডাইনিংয়ে চলে আসে। ইদানিং আগুন মৌয়ের কাজ দেখে অবাকের পর অবাক হচ্ছে। মৌয়ের চলাচল পুরো এক গৃহিণীর মতো। সব সময় আগুনের পছন্দ অপছন্দ খেয়াল রাখে, নিজ হাতে রান্না করে, কিন্তু সব কিছুর মাঝেও মৌ আগুনের কাছাকাছি থাকে না, দূরত্ব বজায় রেখে চলে যায়। আগুনকে অতিমাত্রায় কষ্ট দেয়, কিন্তু মৌয়ের সামনে তা প্রকাশ করে না। একদিকে আগুন ইমানকে বড় নাম করা একটা কলেজে ভর্তি করিয়ে দেয়। দেখতে দেখতে 2 মাস কেটে গেল, কিন্তু মৌয়ের আচরণে কোনো পরিবর্তন ঘটল না। মৌ তার নিজের মতো করেই চলছে, কিন্তু দিন শেষে রাতটা আগুনের বুকেই ঘুমিয়ে কাটায়। মৌয়ের আর এইটুকু পেয়ে শান্তি পায় আগুন। হ্যালো, কাজটা কি কমপ্লিট? ইয়েস ম্যাম, আপনার কথা মতো সবটাই হয়েছে। ওকে, আমি আসছি। মৌ তাড়াহুড়া করে রেডি হয়ে বেরিয়ে গেল গাড়ি ছাড়া। আগুন সোফায় বসে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ করে মৌকে এভাবে বেরোতে দেখে আগুন মৌয়ের পিছু নেয়। কিছু দূর যেতেই মৌ একটা অটো থামিয়ে চলে যায়। আগুনও মৌয়ের পিছু পিছু অন্য একটা অটো ধরে মৌকে ফলো করে। কিছুক্ষণ পর, ম্যাম ওই পাশটাই চলুন, ওদের আলাদা আলাদা রুমে আটকে রাখা হয়েছে। কেমন আছেন মিস্টার আরমান খান? আরমান খান কারো গলা শুনে মাথা উঁচু করে অবাক হয়ে তাকিয়ে থাকে। কি ব্যাপার মিস্টার আরমান খান, নিজের মেয়েকে এইভাবে দেখে চমকে উঠলেন কেন? আমাকেই তো এতদিন পাগলা কুকুরের মতো খুঁজছিলেন,
আর আজ আমি যে আপনার চোখের সামনেই দাঁড়িয়ে আছি, এতে তো আপনার খুশি হবার কথা, তাই না? আরমান খান নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তার ভীতু মেয়ে আজ বাঘিনীর মতো আচরণ করছে তা দেখে। মৌ, তুই কি আমাকে? বাকিটা বলতে না দিয়ে হাতের ইশারায় থামিয়ে দিয়ে মৌ বলল, ওফ মিস্টার খান, এতক্ষণও বুঝতে পারলেন না আমি আপনাকে কিডন্যাপ করছি? ও শুধু আপনাকে না, সাথে আপনার বন্ধুর ছেলে মাইমও আমার কাছে বন্ধী। কেন মৌ, আমাদের কেন আটকে রেখেছিস বল? আমি তোর বাবা হই, তুই আমার সাথে এমন আচরণ করতে পারিস না। চুপ, একদম চুপ। তুই কখনো কারোর বাবা হতে পারিস না। তোর কাছে টাকাই সব। এই টাকার জন্য তুই আমার মাকে খুন করেছিস, তাই না? মৌয়ের কথাটা শোনা মাত্রই আরমান খান তোতলাতে তোতলাতে বলে, তুই কি করে জানলি? তার মানে কি ইমাম? হ্যাঁ, ইমাম আমার কাছে আছে, আর মায়ের ডায়েরিটাও আমার হাতে। ডায়েরিটা বের করে হাতে নিয়ে বলল মৌ, তুই সব জানতে পেরেছিস? কি ভেবেছিলে মিস্টার খান আমি সবটা জেনেও যে কিনা আমার মাকে খুন করেছে, যে কিনা 5 বছরের বাচ্চা মেয়েকে খুন করার জন্য একবারও কলিজা কাঁপলো না, তাকে আমি এমনি এমনি ছেড়ে দিব? ইম্পসিবল। তার শাস্তি তো পেতেই হবে। মৌকে চোখের ইশারা করতেই আরমান খানকে একটা কাচের তৈরি একটা ছোট্ট বক্স আকারের ভেতরে আরমান খানকে ঢুকিয়ে দেওয়ার পর মৌ নিজের হাতে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। আরমান খান চিৎকার করে মৌয়ের কাছে প্রাণ ভিক্ষা করতে থাকে। মৌ মাটিতে বসে পড়ে, অঝরে চোখের পানি ফেলতে ফেলতে হাসছে পাগলের মতো। মা দেখো, আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি মা। তোমাকে যেইভাবে আগুনে পুড়িয়ে মেরেছিল, ঠিক সেইভাবে আজ আরমান খানকে আগুনে পুড়ছে। ম্যাম প্লিজ শান্ত হন। এখন একজনকে আপনার শাস্তি দেওয়া বাকি আছে, তাকে শাস্তি না দিয়ে এভাবে আপনি দুর্বল হতে পারেন না। মৌ চোখের পানি মুছে উঠে দাঁড়িয়ে পাশের রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই দেখে আগুন সামনে দাঁড়িয়ে। আপনি আপনি এখানে? কেন এখানে আমাকে দেখবে এটা কখনো আশা করনি, তাই তো? মৌ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আগুন মৌয়ের কাছে গিয়ে মৌয়ের হাত ধরে মাহিমের সামনে নিয়ে যায়। মাহিমের হাত পা চোখ বাঁধা। মৌ মাহিমের চোখের বাঁধন খুলে দিতেই মাহিম সামনে মৌকে দেখে খুশি হয়, কিন্তু পরক্ষণে পাশে আগুনকে দেখে মুখ কালো করে ফেলে। জিজ্ঞাসা করে, এই সবের মানে কি মৌ? আমাকে এভাবে ধরে আনা হয়েছে কেন? এই আগুন চৌধুরী তোমার সাথে কেন? আমার সাথে আমার হাজবেন্ড থাকবে, এটাই স্বাভাবিক নয় কি মাহিম? মোর কথা শুনে যেন মাহিমের মাথা ঘুরতে লাগলো। কি বলছো তুমি? উনি তোমার হাজবেন্ড? কেন মিস্টার মাহিন, কোনো সন্দেহ আছে নাকি? মাহিম কি বলবে বুঝতে পারছে না। আগুনকে দেখে ভয়ে মাহিমের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, কারণ 2 বছর আগে এক মেয়েকে রেপ করার পর আগুনের সামনে ধরা পড়ায় আগুন ওকে এমন মেরেছে যে 6 মাস কোমায় ছিল মাহিম। প্রায় 1 বছর লেগেছিল সুস্থ হতে, আর আজ আবার সেই আগুন চোখের সামনে দাঁড়িয়ে আছে, সেই আগুন চোখে। কি মিস্টার মাহিন, গতবার একটা মেয়েকে রেপ করার জন্য এত মার মেরেছি যে 1 বছর লেগে গিয়েছিল সুস্থ হতে। আজ আবারও আমার সামনে বসে আছিস আমার স্ত্রীর দিকে কুনজরে তাকানোর জন্য? স্যার দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি কোনো দিন মোর সামনে আসবো না, দয়া করেন স্যার। মন পাখি, এর শাস্তি আমি দিব আমার নিজের হাতে। মৌ মিষ্টি হাসি দিয়ে বলল। মৌ কথা না বাড়িয়ে বাড়ি ফিরে এলো। এদিকে আগুন হিংস্র বাঘের মতো ধারালো ছুরি নিয়ে মাহিমকে একের পর এক আঘাত করতে লাগলো। আগুনের পুরো শরীরে মাহিমের রক্তে মেখে আছে। আগুন দেখে যে কেউ বলবে এই মাত্র আগুন রক্ত দিয়ে গোসল করে উঠল। স্যার মাহিমিও শেষ, আর বেঁচে নেই, আপনি প্লিজ শান্ত হন। আগুন মীরের কথা শুনে কিছুটা শান্ত হয়ে যায়, তারপর রুমাল দিয়ে হাতে লেগে থাকা রক্ত মুছে ফেলে। মীরকে লাশ দুটোর ব্যবস্থা করতে বলে বেরিয়ে যায়।
ভাবি প্লিজ এত লজ্জা পাবেন না, আপনার এই লজ্জামাখা মুখটা ভীষণ কিউট লাগছে। বলে নীলা হাসিতে ফেটে পড়ছে আর মৌ বেচারি লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে। তখনই মৌয়ের ফোনটা বেজে উঠল। মৌ ফোনটা হাতে নিয়ে দেখে ইউকে থেকে আরিয়ান চৌধুরী কল এসেছে। মৌ হাসি মাখা মুখ নিয়ে কলটা রিসিভ করে। হ্যালো, আসসালামু আলাইকুম বাবা। আসসালামু আলাইকুম মামুনি, কেমন আছো? আর সব ঠিকঠাক আছে তো? আলহামদুলিল্লাহ বাবা। আম্মু আর ইমু কেমন আছে? তোমার আম্মু আলহামদুলিল্লাহ ভালো আছে, আর ইমু মাটা যেমন ছিল এখনো তেমন আছে, তবে ডক্টররা চেষ্টা চালিয়ে যাচ্ছে। ও বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ইউকে থেকে আমাকে হেল্প করার জন্য। আপনি না থাকলে আজ আমার মায়ের খুনির সাথে দিতে পারতাম না, আর না পারতাম ইমুর সাথে করা অন্যায়ের সাথে দিতে। পাগলি মেয়ে, আমি তো এখন তোর বাবা, তাই না? আর বাবা হয়ে মেয়েকে সাহায্য করব না, এটা কি করে হয়? আচ্ছা শোন, আমার একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে, রাখছি, পরে কথা হবে। জি বাবা, আল্লাহ হাফেজ। কলটা কেটে একটা দীর্ঘশ্বাস ফেলল মৌ। তারপর মীরের নিজের শ্বাস দেখতে দেখতে আগুনের কথা মনে পড়তেই মৌ ভীষণ লজ্জা করছে। কি করবে, কি শুরু করবে, এটা ভেবেই মৌ লজ্জায় শেষ। নীনা রুম থেকে বেরিয়ে নিজে নেমে এসে আগুনকে দেখে ভয়ে হাত পা কাঁপছে। আগুনের পুরো শরীর রক্তে চুপচুপ করছে। আগুন নীনার দিকে না তাকিয়ে নিজের গেস্ট রুমে গিয়ে শাওয়ার নিয়ে নেয় আগুন। নীনা কার জীবনে আজ শেষ হয়ে গেল কে জানে। আমারও তাই মনে হচ্ছে নীলা। যাই হোক, ভাবি রুমে দুধ রেখেছিস তো? হ্যাঁ নীনা, এখন স্যারকে রুমে পাঠাতে হবে, কিন্তু কি করে? শাওয়ার নেওয়ার পর আগুনের মাথা ঠান্ডা হতেই মৌয়ের কথা মনে হতেই টাওয়াল পরা অবস্থায় উপরে চলে গেল। আগুন এদিকে নীনা আগুনের এই অবস্থা দেখে হেসে কুটি হয়ে পড়েছে। কিছুতেই হাসি থামিয়ে রাখতে পারছে না। উফ, আর কতক্ষণ এইভাবেই উজবুকটার জন্য অপেক্ষা করব? হ্যাঁ, ভাল লাগে না। কথাগুলো বলতে বলতেই দরজা খোলার শব্দ পায় মৌ। শব্দ পেয়ে ব্যালকনির দিকে চলে যায় মৌ। রুমে ঢুকতেই আগুন চমকে যায়। পুরো রুমটা লাল আর কালো গোলাপ দিয়ে অদ্ভুত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। মৌ লজ্জা মাখা মুখ নিয়ে আগুনের সামনে এসে দাঁড়াতেই আগুন হাঁ করে তাকিয়ে আছে মৌয়ের দিকে। রুমের চারিদিকে ছোট ছোট মোমবাতি আর কালারফুল ড্রিম লাইটের আলোতে মৌকে অসম্ভব সুন্দর লাগছে। জর্জেট নীল শাড়ি, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক দেওয়া মোর শাড়ির ভেদ করে মৌয়ের সৌন্দর্য যেন উপসে পড়ছে। আজ আগুন ধীরে ধীরে মৌয়ের কাছে এসে মৌয়ের কপালে নিজের কপাল থেকে প্রশ্ন করে আগুন। মন পাখি, আজ কি আমাকে তোমার ভালোবাসার অনুভূতি দিবে কি আজ তোমাকে সম্পূর্ণ নিজের করে পাওয়ার জন্য প্লিজ? আগুনের প্রত্যেকটা নিঃশ্বাস মৌয়ের মুখে আছড়ে পড়ছে। মৌ আগুনের কথায় কোনো উত্তর না দিয়ে আগুনের ঠোঁট জোড়া নিজের ঠোঁটের দখলে নিয়ে নিল মৌ। কিছুক্ষণ পর মৌ ঠোঁট ছেড়ে দিতে লজ্জায় লাল হয়ে অন্যদিকে ফিরে রইল। ইস মন পাখি, তোমার ওই লজ্জামাখা মুখটা দেখে আমি তো খুন হয়ে যাব। তুমি এত কিউট কেন? ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি। মৌ এতটাই লজ্জা পেয়েছে যে হাত দিয়ে মুখ ঢেকে রেখেছে। কিছুতেই আগুনের দিকে তাকাচ্ছে না। আগুন দেরি না করে মৌকে আর কোলে নিয়ে বেডের উপর শুয়ে দিয়ে নিজের সম্পূর্ণ ভরটা মৌয়ের উপরে ছেড়ে দিল। আজ আগুন আর মৌয়ের ভালোবাসা সম্পূর্ণভাবে পূর্ণতা পেল। দুটো হৃদয়ে মন একসাথে মিলেমিশে একাকার হলো। আজ কেউ নেই ওদের মাঝে, আছে শুধুই ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।